থাইল্যান্ডের এক অভিশপ্ত গ্রাম, যেখানে জন্ম নেয় এমন এক মেয়ে যাকে পুরো গ্রাম শয়তানের সন্তান বলে ঘৃণা করত, কারণ সে জন্মানোর পর নিজের নারী নিজেই কামড়ে ছিঁড়ে ফেলেছিল। কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এমন এক ক্ষমতা যা কালো জাদুর চাইতেও শক্তিশালী। শুধু তাই নয়, নিজের জন্মদাত্রী মাও তাকে সহ্য করতে পারত না। স্কুলে ক্লাসমেটরা তাকে অনেক বিরক্ত করত, এমনকি ছেলেরা তাকে ধর্ষণ পর্যন্ত করতে চায়। কিন্তু তারা তো জানে না মেয়েটি কতটা আধ্যাত্মিক শক্তির অধিকারী। সে একে একে সবকিছুর প্রতিশোধ নেয়। একদিন মেয়েটি জানতে পারে যে মা তাকে কোনোদিন মেয়ের মতো ভালোবাসেনি, সে আসলে তাকে টাকার বিনিময়ে জন্ম দিয়েছিল। আর কি এমন রহস্য ছিল সেই ভয়ঙ্কর কাল্ট গোষ্ঠীর পেছনে, যারা মেয়েদের ওপর যৌন নির্যাতন করত নিজেদের এক জঘন্য উদ্দেশ্যে? তো আজ আমি এমনই এক রহস্যময় আর প্রতিশোধের সত্য ঘটনা বলবো, যেটি কোনো সাধারণ ভূতের গল্প নয়, বরং এই পুরো গল্প দেখে আপনার গায়ের লোম শিউরে উঠবে। ভিডিওর শেষ মিনিটে এমন এক সত্য জানতে পারবেন যা আপনি কল্পনাও করেননি, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই পুরো গল্পটি থাইল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা, যার প্রমাণ আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। যেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। আর সবশেষে একটাই কথা বলবো, যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। গল্প শুরু হয় এক অশুভ দিনের সকালে। তখন থাইল্যান্ডের পং নামক এই গ্রামে হঠাৎ করেই আকাশ কালো করে নেমে আসে শত শত কাক পাখি। এই পাখিগুলো যেন গ্রামের ওপর কোনো একটি অভিশাপ নিয়ে এসেছে। এখানে এই দিন থেকে গ্রামের মানুষদের শান্তি কেড়ে নিয়েছিল ভয় আর আতঙ্ক। বাজারের মানুষজন ভয় আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। তবে এদিকে গ্রামের পাশের গভীর জঙ্গলে একটি ছোট্ট কুঁড়ে ঘরে ব্যথায় কাতরাচ্ছিল নোয়াল নামে একটি অন্তঃসত্ত্বা মহিলা। নোয়াল তো প্রসব বেদনায় চিৎকার করছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠ ধাত্রীমা নোয়ালের বাচ্চার ডেলিভারি করাচ্ছে, কিন্তু যখন শিশুটি ভূমিষ্ঠ হয় এই ধাত্রীর ভয়ে আত্মা কেঁপে ওঠে, কারণ বাচ্চাটির নারী জন্মের পর আবার মায়ের পেটের ভেতরে ঢুকে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই নবজাতক নিজের নারীকেই কামড়ে কামড়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে ধাত্রীটির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তো ভয়ে চিৎকার করে উঠছিল আর জোরে জোরে বলতে থাকে, এটা তো কোনো সাধারণ মানুষ না, এটা শয়তানের সন্তান। এই বলতে বলতে সে তো সেই কুঁড়ে ঘর থেকে ছুটে পালিয়ে যায়। তাহলে কি গ্রামের আকাশ ঢেকে দেওয়া ও সব কালো পাখি আসার মানেই কি এই অভিশপ্ত শিশুর ভূমিষ্ঠ হওয়া? মুভির এই প্রান্ত থেকে এই গল্প এগিয়ে যায় 9 বছর পর। দেখা যায় সেই ছোট্ট শিশুটি এখন বড় হয়ে গেছে। গ্রামের মানুষরা তাকে দূর থেকে দেখলে ভয়ে কাঁপতে থাকে, কারণ সবার ধারণা সে হলো শয়তানের সন্তান। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হলো তার মা নোয়ালও কোনোদিন তাকে ভালোবাসতে পারেনি। মেয়েটিও সবার কাছে বিরক্তিকর এবং হেয় অপদস্থ হয়। এমনকি এই মেয়েটার কোনো নামও রাখা হয়নি এ পর্যন্ত, কোনো নাম ছিল না তার। একদিন তো গ্রামের মন্দিরের পুরোহিত রাস্তার ময়লার পাশে মেয়েটিকে দেখতে পেয়েছিল বসে আছে। মেয়েটির কষ্ট একাকিত্ব দেখে সে পুরোহিত তাকে কিছুটা খাবার দেয়, কিন্তু মেয়েটির তো কোনো নাম ছিল না। তাই পুরোহিত সেদিন তার নাম রাখলো পানর। পানর কত সহজ অথচ সুন্দর একটি নাম। পুরোহিত জানতো পানরকে সবাই অশুভ শক্তির অধিকারী বলে, এক কালো অধ্যায় মনে করে। এজন্য পুরোহিত পানরের হাতে একটি সাদা পবিত্র সুতো বেঁধে দিতে চায় তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে। তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ পুরোহিতের গলায় কি যেন হয়, তার মুখ থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়। সে কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে পুরোহিতটা সেখানেই মারা যায়। তখন আশেপাশে থাকা গ্রামের মানুষরা চিৎকার করতে শুরু করে। তারা একজোরে বলতে লাগে, এই পানরের নজর লেগেছে পুরোহিতের উপর, ওই মেয়েটাই অভিশপ্ত, ওর জন্যই আমাদের পুরোহিত মারা গেলেন। এইখান থেকে গল্প আবার এগিয়ে যায় আরো কয়েক বছর পর। পানর তখন প্রায় 15 বছর বয়স। পানর তখন স্কুলে পড়ে, কিন্তু তার আশেপাশে সব ছেলে মেয়েরা ওকে সর্বদা এড়িয়ে চলতো। ভয়ে কেউ তার সাথে কথা বলতো না। পানর এক কোণে বসে চুপচাপ দেখছিল, বাকি ছেলে মেয়েরা একসাথে খেলছে, কিন্তু কেউ তাকে খেলতে নেয় না। ঠিক এই মুহূর্তে দেখা যায় জিপ নামের একটি স্কুল মেয়েকে। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, কিন্তু প্রখর অহংকারী। জিপের 2 বান্ধবীও আছে। জিপের প্রেমিকের নাম ছিল পং। পংও খেলছিল বাকিদের সাথে, কিন্তু পংয়ের দিকে নজর ছিল আরেকটি মেয়ের। এই মেয়েটি পংয়ের সাথে কথা বলছিল এবং হাসছিল। মেয়েটি আসলে পংকে পছন্দ করত, কিন্তু এটাই তো জিপের একদমই ভালো লাগছে
পারছে না। রাগে সে মেয়েটিকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পং তাড়াতাড়ি দৌড়ে এসে মেয়েটিকে হাত ধরে উপরে তুলে, কিন্তু তখনই মেয়েটি পংয়ের গালে একটা মাকড়সা দেখতে পায়। সে তো ভয় পেয়ে সেটাকে এক ঝটকায় নিচে ফেলে দেয়, কিন্তু এই মাকড়সা মারা যাওয়ার সাথে সাথেই হাজার হাজার মাকড়সা তার শরীরের উপর হামলে পড়ে। বিষয়টা বেশ অদ্ভুত। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। তার গায়ের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায় নখের আঁচড়ে। সবাই অবাক হয়ে দেখছে এই অদ্ভুত দৃশ্য। তবে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকা পানরের চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। এটা পানরের করা কোনো কালো জাদু নয় তো? এমনটাই মনে হচ্ছিল। এ দৃশ্য থেকে আমাদের বোঝানোর জন্য দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক। কাচের জারে রাখা একটি মাকড়সা। এই মাকড়সার ভেতরে ছিল ওই মেয়েটির ছবি, অর্থাৎ মেয়েটির ওপর কোনো এক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করছিল। তবে পানর এই অপকর্মের সাথে লিপ্ত আছে কিনা তা পরে রিভিল হবে। এখান থেকে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিন্তু গ্রামের সবাই আবারও এক কথায় দোষ দেয় পানরকে। শয়তানের বাচ্চা, অভিশপ্ত মেয়ে, ওর চোখে চোখ রাখলেই তো সর্বনাশ। এভাবে ক্লাস শেষে পানর গেল এক বৃদ্ধ দম্পতির বাড়ি। গ্রাম্য সম্পর্কে এরা পানরের দাদা দাদি হতো। পানর ভাপা পিঠা আর তরকারি বেচতে আসতো এনাদের দোকানে, কারণ পুরো গ্রাম জুড়ে কেবল এই বৃদ্ধ দম্পতি ছিল যারা কিনা পানরকে মানুষ বলে মনে করত। বৃদ্ধাদের এই সামান্য মমতায় পানরের চোখে এক টুকরো শান্তির স্বপ্ন নিয়ে আসতো। সিদ্ধ মাছের তরকারি বিক্রি করে পানর তো কিছু টাকা বাড়তিও পেত। মানে খাবারের দাম যা আসতো, এই বৃদ্ধ দম্পতি পানরকে তার থেকে একটু বেশি টাকা দিত। এটা পেয়ে পানর খুবই খুশি হতো। তাছাড়া এই বৃদ্ধাদের চোখে পানর কোনো অভিশপ্ত মেয়ে ছিল না। সে শুধু ছিল এক অবহেলিত কুৎসিত একটা ছোট্ট অসহায় মেয়ে। এইখান থেকে গল্প চলে যায় এক নতুন চরিত্রে। তিরিশার নাম করে একজন মানুষের, যার ছিল গ্রামের একমাত্র ছবি তোলার স্টুডিও। এই দোকানে কাজ করত থাম। থাম ছিল খুবই সভ্য একটি মেয়ে। সে এই গ্রামে নতুন এসেছিল। থাম আর পানর ছিল খুবই ভালো বান্ধবী। তবে একদিন পানর এসেছিল থামকে দেখতে এই দোকানে। দুই বান্ধবী মিলে মজা করে ছবিও তোলে। তবে নিশ্চয়ই তিরিশানকে দেখে মনে হবে সাধারণ গ্রাম্য একজন মানুষ, কিন্তু না, সে মোটেই সাধারণ কোনো মনুষ্য জাতির নয়। এখানে ছবি তুলে তারা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ তারা দেখতে পেল পিয়াক নামে এক ছেলেকে। পিয়াক এক বখাটের সাথে তাদের বাড়ির সামনে হাতাহাতি করছিল। হয়তো তাদের মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছিল। তবে এখানে একটি ছেলে পিয়াকের পেটে রাগে একটি ছুরি বসিয়ে দেয়। এটা দেখে পানর তো ভয়ে চিৎকার করে ওঠে। সে বলতে লাগলো, পুলিশ, পুলিশ, কেউ আছেন, বাঁচান। বখাটে ছেলেগুলো পুলিশের নাম শুনে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভাগ্য ভালো ছুরির আঘাত বেশি গভীরে যায়নি। পানর তাড়াতাড়ি পিয়াকের পাশে গিয়ে পিয়াককে সান্ত্বনা করার চেষ্টা করছিল, কিন্তু পিয়াক পানরকে দেখে চিৎকার করে বলল, দূর হ, আমার কাছে আসিস না। এই রাগের পেছনে ছিল এক পুরনো ইতিহাস। দেখানো হয় অতীত। অনেক বছর আগে একদিন ছোট্ট পানর পিয়াকের মায়ের কাছে গিয়েছিল, হয়তো কোনো সাহায্য চাওয়ার জন্য। পিয়াকের মা তাকে দেখে রেগে মেগে তাড়িয়ে দিতে চায়, কিন্তু তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎই পিয়াকের মায়ের শরীরের সকল রক্তনালী যেন কালো হয়ে যায়। পানর তো চুপচাপ গিয়ে তার মায়ের গলা চেপে ধরে, কিন্তু তখনই আবার পানরের নিজের শরীরও যেন কালো হয়ে গেল। তার রক্তনালীতে যেন কালো কিছু প্রবেশ করছে। তার চোখে যেন ভাসছিল এক অজানা অশুভ শক্তি। সেই দিন ওখানে পিয়াকের মা মারা গিয়েছিল। পানর তখনও পিয়াকের মায়ের গলায় হাত দিয়ে রেখেছিল। এজন্য পিয়াক এবং তার বাবা পানরকে দোষারোপ করে। পানর হয়তো তার মাকে মেরে ফেলেছে। এজন্য পিয়াক এখনো পানরকে ঘৃণা করে। পিয়াক মনে করে পানরই তার মাকে হত্যা করেছিল। পানর তার বন্ধু থামকে এসব গল্প বলছিল, কিন্তু থামের বিশ্বাস তার বন্ধু পানর কোনো অভিশপ্ত মেয়ে নয়। এই রাতে আমরা দেখি পানরের মা নোয়ালকে। সে বসে আছে এক ছোট্ট পালার সামনে। তান্ত্রিকদের কোনো কবিরাজ কিছু করছে এখানে। মনে হচ্ছে অদ্ভুত কিছুর পূজা অর্চনা হচ্ছে এখানে। তবে নোয়ালের মায়ের সামনে ছিল একটি মৃত শিশুর লাশ, যেটা শুকিয়ে যাওয়া মৃতদেহ। কিন্তু এই শুকিয়ে যাওয়া শিশুটি কে, সেটা জানা যাবে এই গল্পের শেষের দিকে। নোয়াল সে লাশের পূজা অর্চনা করছিল, কিন্তু একটু পর নোয়াল যেন নিজেকে সেই শিশুর সামনে বিলিয়ে দিতে যাচ্ছে, অর্থাৎ সে নিজেকে শেষ করে দিতে যাচ্ছে। পানর এই সব দেখে চিৎকার করে তার মাকে বলে, এভাবে নিজেকে শেষ করো না, আমাকে এইভাবে একা শূন্য করে রেখে চলে যেও না। কিন্তু নোয়াল তো তার এই কথা শুনে বিরক্ত হয় আর তাকে বলে, তুই দূরে যা, আমি তোকে ঘৃণা করি। তবে এটা খুব অদ্ভুত।
একজন মা নিজের মেয়েকে কেন এতটা ঘৃণা করে। পানর এখানে কাঁদছিল। পানর তাকে দেখছিল সামনে থাকা শুকিয়ে যাওয়া সেই শিশুটির লাশ, কিন্তু সে জানতো না ওটা আসলে কি জিনিস। এভাবে রাত গভীর হয়, পানর শুয়ে পড়েছিল। তখনই পানর দেখলো এক ভয়ঙ্কর স্বপ্ন। পানর স্বপ্নে দেখছিল এক অদ্ভুত লোককে। লোকটার বুক জুড়ে ছিল রহস্যময় ট্যাটু। গভীর জঙ্গলের ভেতরে সেই লোকটা অনেক মানুষ নিয়ে কোনো একটি অশুভ রিচুয়াল করছিল একটা মন্দির জাতীয় জায়গায়। তবে সে আচারে সে এক মহিলার পেটে ধারালো ছুরি দিয়ে যেন কেটে কেটে চিহ্ন আঁকছিল। ভয় আর বিস্ময়ে পানর দেখলো সেই মহিলা আর কেউ নয়, তারই মা নোয়াল। হঠাৎ স্বপ্নের মধ্যে পানরের পেটে যেন ব্যথা শুরু হয়। মনে হলো সে যেন মা হতে চলেছে। পেটের মধ্যে থেকে বাচ্চার নড়াচড়া তীব্রতার অনুভব হয়। ভয় তো ঘেমে গিয়ে পানরের ঘুম থেকে উঠে পড়ে। খুবই ভয়ানক ছিল এটা। পরের দিন পানর ছুটে যায় থামের কাছে। সবকিছু তাকে খুলে বলে যে আমি রাতে এরকম ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছি। সেখানে থাকা লোকটা তার বুকে ছিল অদ্ভুত রকমের ট্যাটু। পানর কাগজে এঁকে দেখালো সেই ট্যাটুটি। থাম বলল, চলো আমরা জঙ্গলে যাই, ওখানে হয়তো সব উত্তর আছে। মানে পানরের স্বপ্নে দেখার রিচুয়াল করার মন্দির এখানেই আছে, অর্থাৎ সেই জঙ্গলের মধ্যে। এজন্য থাম সে মন্দিরে গিয়ে দেখবে পানরের স্বপ্নের কোনো কারণ আছে কিনা ওখানে। কিন্তু তারা বেরোনোর আগেই পানরের প্রথম পিরিয়ড শুরু হয়। থাম তাকে স্যানিটারি প্যাড দেয়। পানরকে সাহায্য করছিল থাম, কিন্তু পানরের জন্য এই ভয়ানক কালসাপী হয়ে দাঁড়াবে এই পিরিয়ড। প্রচন্ড পেট ব্যথা হয় পানরের। এজন্য থাম ওষুধ কিনতে বাজারের দিকে দৌড় দেয়। ওষুধ কিনে ফেরার সময় একটি লোকের সাথে তার ধাক্কা লাগে। থাম তাকিয়ে দেখে লোকটার বুকে সেই একই ট্যাটু, যেটা একটু আগে পানর তাকে এঁকে দেখিয়েছিল। এখানে লোকটার মুখ দেখানো হয় না, তবে বোঝা যাচ্ছে থাম এই লোকটাকে চিনতে পেরেছে। তবে লোকটাকে যদি আমি এখন আপনাদের দেখাই, আপনারা অবশ্যই চিনতে পারবেন, তাই এটা পরে রিভিল হবে। এই লোকটার বুকে পানরের বলা ট্যাটু দেখে থাম তো ভয় পেয়ে যায়। থাম তো ভয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু তখনই সেই লোকটা তার পেছন থেকে তন্ত্র মন্ত্র জপতে শুরু করে। মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু। এভাবে দেখতে না দেখতেই থামের চারপাশে যেন অন্ধকার জমে ওঠে। তার শরীরে শুরু হয় তীব্র ব্যথা। তার কানে ভেসে আসছিল ভয়ঙ্কর অশুভ ফিসফিসানি। থামের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। তার শরীরে প্রচন্ড যন্ত্রণা হতে শুরু হয়। কষ্টে প্রখর চিৎকার করতে লাগছিল থাম। এই চিৎকার শুনে পানর এসে পড়ে সেখানে। পানর তখন এসে থামের গলা চেপে ধরে, ঠিক পিয়াকের মাকে যেভাবে সে ধরেছিল। দেখা যায় তাদের দুজনের হাত এবং মুখের শিরা যেন কালো রঙের হয়ে যায়। তবে হঠাৎ থামের শরীর থেকে যেন অসংখ্য ছোট ছোট গিরগিটি বের হতে শুরু হয়। আর এমনকি থামের চোখ থেকেও যেন গিরগিটি ছিটকে পড়লো বের হয়ে। খুবই ভয়ঙ্কর দৃশ্য এটা, একদমই ভীতিকর পরিস্থিতি। পানর বুঝে উঠতে পারলো না কেন এমনটা হলো। পানর তো চিৎকার করে কান্না করতে থাকে। এজন্য পুলিশ এসে পানরকে থামের মরাদেহের কাছে পায়। তাকে তো সন্দেহ করে ফেলে। পানরকে সন্দেহজনক হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। এর রাতে থামের পোস্টমর্টেম হলে ডাক্তার পুলিশকে জানায় থাম রহস্যজনকভাবে মারা গেছে। এ ধরনের মৃত্যু তারা এর আগে কখনো দেখেনি। তার শিরা উপশিরা ফেটে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল। তার মানে থামকে হত্যা করা হয়নি, অর্থাৎ পানর নির্দোষ। তাকে গলা চেপে হত্যা করা হয়নি, যেমনটা পুলিশরা সেখানে গিয়ে দেখেছে। অফিসার কিম পানরকে জেল থেকে মুক্তি করে দেয়। এভাবেই পানর সোজা বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ছিল তার মা নোয়াল। নোয়াল তাকে বলে, তুমি কেন সবার সাথে মেলামেশা করো? শুনেছি তোমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তোমার জন্য সবার মৃত্যু হচ্ছে। আজ থেকে আর বাইরে যাওয়া যাবে না তোমার। মারধর করে পানরকে ঘরের মধ্যে বন্দি করে রাখে তার মা। কারণ গ্রামবাসীরা নোয়ালকে প্রতিনিয়তই হুমকি দিত, তার মেয়ের কারণেই যে কারো মৃত্যু হতে পারে। দুর্দশাগ্রস্ত পানর তার বন্ধু থামের মৃত্যুর দৃশ্য চিন্তা করে খুবই কান্না করে। খুবই মন খারাপ ছিল আজ পানরের, কিন্তু এই মন খারাপ দেখাবার মানুষ কেউ ছিল না। তবে এখানে হঠাৎই যেন তার ঘাড়ের মধ্যে ফিসফিসানি শোনা যায়। ভালো করে বোঝা যাচ্ছে না কিসের ডাক। অদ্ভুত হলেও পানরের শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়। তার গায়ের চামড়া যেন পুরোপুরি উঠে গেল। মুখের চামড়া ঝলসে যেতে থাকে। দেখে মনে হচ্ছে পানরের উপর কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে। সিন কাট হয়। দেখা যায় পরের দিন স্কুলে যাচ্ছে পানর। পানর যেন পুরোপুরি বদলে গিয়েছিল। সে আর গত রাতের পানরের মতো নয়। তার গায়ের চামড়া একদমই উজ্জ্বল হয়ে গেছে এবং সে অনেক সুন্দরী হয়ে উঠেছে। বেশ অদ্ভুত একটি ঘটনা। গ্রামের সবাই তার সুন্দর রূপ দেখে বিস্মিত হয়ে যায়। হতবাক হয়েছিল স্কুলের সবাই। স্কুলে এসে পানর তার বান্ধবী থামের ড্রেস
ডেস্কে ফুল রেখে দেয়, তার স্মৃতি মনে করছিল। যেহেতু সে মারা গেছে, জিপ এবং তার বন্ধুরা এবং পং সবাই বানরের সৌন্দর্য দেখে বিস্মিত হয়। এত সুন্দর রূপ তারা আগে কখনো দেখেনি বা বানরের থেকে এটা আশাও করেনি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বানর আজ স্কুলে আসার উদ্দেশ্য ছিল ভিন্ন। যে লোক বা যারা তার বন্ধুকে ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে যে কোনো ভাবে খুঁজে বের করতে চায় বানর। তবে আজ বানরের সুন্দর রূপ দেখে পং যেন তার কাছে এসে সুযোগ নিতে চায়, কিন্তু বানরের কোনো আগ্রহই ছিল না এই বিষয়ে। তবে বানর এখানে একটা সুযোগ নিল। সে সেই সুযোগে পংকে নিয়ে সেই রাতের রিচুয়ালের স্থানে যায়, মানে মন্দিরে, যে জায়গায় সে তার স্বপ্ন দেখেছিল। এখানে পং কিন্তু এমন ভাবে কথা বলছিল যে সে খুবই লজ্জিত বানরের কাছে, কেননা তারা চিরকালই বানরকে অপমান অপদস্থ করত। বানরও ভাবছে পং তার রূপ দেখে পটে গেছে এবং তাকে সাহায্য করার জন্য এখানে এসেছে। যাই হোক, মন্দিরে গিয়ে তারা দেখতে পেল এখানে যেন নতুন করে রিচুয়ালের জিনিসপত্র রাখা আছে, মানে কেউ এখন ওই জায়গায় অশুভ জাদুটোনার কাজ করছে। তবে যখনই জিপ আর তার বন্ধুরা এসে পড়ে, বানর বুঝতে পারে সে পং এর কথা শুনে বড় ফাঁদে পড়ে গেছে। আসলে পং, জিপ ও তার বন্ধুরা মিলে একটি প্ল্যান করেছিল। এখানে তারা ইচ্ছাকৃতভাবে বানরকে একটি জনবিচ্ছিন্ন স্থানে নিয়ে এসেছে যাতে তার সঙ্গে খারাপ কিছু করতে পারে। এখানে বানর কিন্তু পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তাকে শক্ত করে ধরে ফেললে দুটি ছেলে এখানে বানরকে ধর্ষণ করার চেষ্টা করে। বানরের জন্য খুবই অসহায় মুহূর্ত ছিল এটা। তবে তখন শেষ মুহূর্তে পিয়াক এসে তাদেরকে মারপিট করে পালাতে বাধ্য করে। পং সহ বাকিদের ভালোই মারধর করা হয়। এভাবে বানরকে উদ্ধার করে নিয়ে যায় পিয়াক। তারা যাচ্ছিল নৌকায় করে। পিয়াক বানরকে জানায় আজ সকালে পং ও জিপের কথা সে শুনে ফেলেছিল। তারা আজ রাতে মন্দিরে যাবে বানরকে নিয়ে। তাদের পরিকল্পনা ছিল তোমাকে বেইজ্জতি করা, অর্থাৎ তোমাকে সেই ছেলেগুলোকে দিয়ে বেইজ্জতি করানো। পিয়াক এজন্য তাদের পিছু নিয়ে এখানে এসেছে তাকে বাঁচাতে। এভাবে বানর রাতেই প্ল্যান করে নেয় যে সে জিপ এবং পং এমনকি তাদের দলের কাউকেই ছাড়বে না, সবার উপর সে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। পরের দিন সকালে বানর স্কুলে যায়। সে তো রেগে বেগে পং এর হাতে ছুরি দিয়ে আঘাত করে। বোঝা যাচ্ছে সে খুবই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। সে পাগলের মতো জিপকে মারার চেষ্টা করে। বানর যেন তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। শেষমেশ সে জিপের গালে হালকা করে একটি ছুরির আঘাত লাগিয়ে দেয়। কিন্তু বানর নিজেও বুঝতে পারে না সে কেন এত খেপা মেজাজে ছিল। এদিনই বানর একটি পুরোহিতের কাছে যায়। সে এই এলাকারই পুরোহিত, তাই বানরের সম্পর্কে সে সবকিছুই জানে। দেখা যায় পুরোহিত তার পা পানিতে ডুবিয়ে রাখে। পুরোহিত যেন মন্ত্র জপ ছিল, আর বানর সে পানিতে নিজের হাত দেয়। তাতে বোঝা যাবে বানর কি অশুভ শক্তির অধিকারী নাকি সে সৎ এবং ভালো শক্তির অধিকারী। তবে বানর পানিতে হাত ডুবানোর পর তার শিরদাঁড়াগুলো যেন কালো হয়ে যায়। মনে হচ্ছে বানরের শরীর কোনো অশুভ শক্তি শোষণ করে নিচ্ছে এই পুরোহিতের শরীর থেকে। দেখা যায় পুরোহিতের পায়ের নখ থেকে একটি লম্বা কালো চুল বের করে ফেলে। বেশ অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি দৃশ্য, মানে পুরোহিতের ওপর কালো জাদু করা হয়েছিল হয়তো, আর সেটাই বানর বের করে নিল। আর এসব লুকিয়ে দেখছিল পিয়াক। পরের দৃশ্যে জিপ ও তার দুই বন্ধু মিলে মিলানের কাছে যায়। মিলান একজন জাদুকরী মহিলা যে ব্ল্যাক ম্যাজিকে খুবই পারদর্শী। জিপ বানরের উপর কালো জাদু করতে চায়। আচ্ছা, মনে আছে কি সেদিন স্কুলে যে মেয়েটির শরীরে অনেকগুলো মাকড়সা দেখা গিয়েছিল? সেটাও কিন্তু এই কবিরাজিরই করা এক কালো জাদু, যেটা জিপ ইচ্ছাকৃতভাবে সেই মেয়েটির উপর ব্ল্যাক ম্যাজিক করে তাকে হত্যা করেছিল। আর সেই ব্ল্যাক ম্যাজিক করেছিল এই মিলান মেয়েটি, কারণ জিপের বয়ফ্রেন্ডের সাথে মেয়েটি ভাব জমাতে চাইছিল। এইবার এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে ওই মেয়েটির মৃত্যুর সঙ্গে বানর কোনোভাবে জড়িত ছিল না। এখানে মিলান বানরের উপর একটি ডেমনিক জাদু চালায় একটি পুতুলের মাধ্যমে। এই বড় স্ট্যাচুর উপর ব্ল্যাক ম্যাজিক চালান করা হয়, মানে হলো এইরকম একটি পুতুল গিয়ে বানরকে মেরে ফেলবে। তবে দেখা যায় ঠিক একই সময়ে বানরের শরীরে প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে। তবে হঠাৎই সেরকম একটি পুতুল বানরের উপর আক্রমণ করে দেয়। পুতুলটিকে দেখে জীবন্ত মনে হয়। বানর তো ভয় পেয়ে সেই ভয়ঙ্কর পুতুল থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু শেষমেশ ধরাও পড়ে যায়। এই কাঠের তৈরি পুতুলটা বানরের উপর আক্রমণ করতে শুরু করে প্রখর ভাবে। অদ্ভুত হলেও এইটাই কিন্তু বাস্তবে ঘটেছিল। তবে তখনই তিরিশান এসে পুতুলটির গলা যেন কেটে দেয়, তা ভেঙে ফেলেছিল পুরোপুরি ভাবে। তবে অন্যদিকে মিলান যে আসল পুতুলের উপর কালো জাদু করেছিল ওটিও ভেঙে পড়ে যায়, যদিও কালো জাদু বানরকে তেমন ক্ষতি করতে পারেনি।
পারেনি, কিন্তু পানর এখনো প্রচুর ব্যথা অনুভব করছিল। কিন্তু দেখা যায় তিরিশান পানরের বুকের উপর আঘাত করলে মিলানও ওই পাশে ব্যথা অনুভব করে, কারণ মিলানই তো এই ব্ল্যাক ম্যাজিক পরিচালনা করছিল। তবে শেষমেশ মিলানের বুক যেন ভেঙে যায়। দেখা যায় তিরিশান পানরের বুকে যত জোরে লাথি মারে তার চেয়ে বেশি জোরে আঘাত লাগছিল মিলানের বুকে। এইভাবে মিলান খুবই ভয়ঙ্কর ভাবে মারা যায়। এইখানে ব্ল্যাক ম্যাজিক করতে আসা জিপ আর তার দুই বন্ধু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে তিরিশান পানরকে বাঁচায়। আপনাদের মনে হতে পারে তিরিশান পানরকে বাঁচানোর জন্য এখানে এসেছে, তাহলে একটু নড়ে চড়ে বসুন, কারণ গল্পের এই টুইস্ট আপনার ধারণারও বাইরে। আসলে পানরকে নিয়ে তাদের কোনো বিশেষ উদ্দেশ্য আছে। বাইরে চেঁচামেচি শুনে নোয়াল এসে পড়ে। তবে অদ্ভুত বিষয় হলো তিরিশান সাথে সাথে নোয়ালকে মারতে শুরু করে, কারণ নোয়াল পানরের ঠিক মতো যত্ন করতে পারেনি। আজই পানরের সামনে একটি সত্য উন্মোচিত হয়। আসলে নোয়াল পানরকে শুধু জন্মই দিয়েছিল টাকার কারণে। সে এই কাজের জন্য টাকা পেয়েছে, অর্থাৎ কোন একটি শয়তানি কাল্ট গোষ্ঠী তাকে টাকা দিয়েছে, যেটা মুভির শুরুতে বলেছিলাম। তার মানে পানর তার মায়ের সন্তান ঠিকই, কিন্তু পানরকে উদ্দেশ্যমূলকভাবে জন্ম দেওয়া হয়েছে। তিরিশান নোয়ালকে সে টাকাও দিয়ে দেয়, যে টাকার চুক্তি ছিল। তার মানে বোঝাই যায় তিরিশান সেই শয়তানি কাল্ট গোষ্ঠীর একজন সদস্য, কেননা তিরিশানের বুকে সেই সেম ট্যাটু ছিল। যাই হোক, নোয়াল সেই টাকা নিয়ে ঘরের মধ্যে পালিয়ে যায়। তবে নিজের মেয়ে পানরকে তিরিশানের হাতে ফেলে দেয়। মানে এখানে মনে হচ্ছে পানর যেন এই তিরিশানেরই সম্পদ। তিরিশান পানরকে ধরে মারপিট করছিল, বলছিল তোকে আমরা অবৈধভাবে জন্ম দিয়েছি। কিন্তু এখানে পানর দেখে তিরিশানের বুকেও সেই একই রকমের ট্যাটু। এবার কিন্তু পরিষ্কার বোঝা গেল পানর তো এই ব্যক্তিকেই স্বপ্নে দেখেছিল। এটা দেখে বোঝা যায় তিরিশানই থামকে মেরেছিল সেদিন ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু এই পরিস্থিতিতে পানর বুঝতে পারছে না যে কি ঘটছে। এখানে আবার তিরিশান মাকে টাকাও দিল। বেশ মাথা পেঁচানো একটি ঘটনা। তবে তখনই নোয়াল পেছন থেকে এসে তিরিশানের পিঠে ছুরি ঢুকিয়ে দেয় এবং নিজের মেয়েকে রক্ষা করে ফেলে। মানে নোয়াল চাচ্ছে না তার মেয়েকে তিরিশান নিয়ে যাক, কারণ সে বুঝতে পেরেছিল পানরের সাথে খারাপ কিছু হতে পারে। তিরিশানকে আঘাত করে তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তিরিশান খুবই আহত অবস্থায় পড়ে থাকে। তারা নৌকায় করে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। এখানে নোয়ালকে দেখে মনে হয় এই প্রথমবার নোয়ালের চোখে তার মেয়ে পানরের জন্য একটু মায়া দেখা গেল। এই এতটা বছর সে পানরকে কিন্তু নিজের মেয়ে বলেই মানত না, যদিও সে তার মেয়েকে মনে মনে সবসময় মেয়ের মতোই ভালোবাসতো, কিন্তু প্রকাশ করত না। তারা নৌকাতে করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এদিকে চরম আহত তিরিশান উঠে দাঁড়ায়। সে তাড়াতাড়ি তাদের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে শুরু করে। তার করা শক্তিশালী জাদুর প্রভাবে অনেক কালো পাখি নৌকায় থাকা নোয়ালের উপর আক্রমণ করে। পানর পাখিগুলোকে দূরে সরানোর চেষ্টা করে, যদিও তাতে লাভ হয় না। আপনাদের মনে আছে মুভির শুরুতে পানর যেদিন ভূমিষ্ঠ হয়েছিল সেদিনও আকাশে এরকমই কালো পাখির ঝাঁকের আগমন দেখা গিয়েছিল। তার মানে সেদিন সেই কালো পাখির সাথেও তিরিশান জড়িত ছিল। আসলে এই তিরিশান কে, কি তার উদ্দেশ্য? এখানে অসংখ্য কালো পাখি তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটি পাখি তার ধারালো নখ দিয়ে নোয়ালের গলা কেটে ফেলে। অন্যদিকে দেখা যায় নোয়ালের এক বান্ধবী, এবং সেও ছিল তান্ত্রিক, তবে সে সৎ। সে দাঁড়িয়েছিল নদীর তীরে। এই মহিলাটির নাম ছিল মাসারি। এই মাসারিও ছিল বেশ শক্তিশালী এবং জাদুবিদ্যায় পারদর্শী। সে তার ভালো শক্তির সাহায্যে পাখিগুলোকে তাড়িয়ে দেয়। এতক্ষণে পানর এসে পৌঁছায় ঘাটে। মাসারি তবুও নোয়ালকে বাঁচাতে পারে না। রক্তক্ষরণে নোয়াল সেখানেই মারা যায়। কিন্তু নোয়াল মৃত্যুর আগে খুবই দুঃখ প্রকাশ করে, কারণ তার মেয়েকে সে ভালোভাবে লালন পালন করতে পারেনি, এমনকি তার নামও রাখেনি। এটাও তাকে নিষেধ করেছিল সেই কাল্ট গোষ্ঠীরাই, যারা আজ পানরকে তুলে নিয়ে যেতে চায়। তার পরের দিন সকালে নোয়ালের কবর দেওয়া হয়। পানর অঝরে কান্না করছিল তার মায়ের জন্য। এদিকে পুলিশ অফিসার কিম নোয়ালকে খুঁজছিল, কারণ তিরিশান থানায় মামলা করেছে যে নোয়াল তার পিঠে চাকু ঢুকিয়ে দিয়েছে। এজন্য নোয়ালকে খুঁজতে এসেছিল সেই পুলিশগুলো। তবে এক পর্যায়ে নোয়ালের বাড়িতে তারা সেই শিশুটির লাশ খুঁজে পায়, যেটা ছিল শুকনো মরাদেহ। সেটা রহস্য গল্প আগানোর
সাথে সাথে আমরা জানতে পারবো। এদিকে মাসারি পানরকে তার মায়ের কিছু চিঠি দেয়, যেখানে মায়ের জীবনের সকল সত্য কথা লেখা ছিল। পানর জানতে পারে তার মায়ের সত্য একটি করুণ ইতিহাস। আসলে নোয়াল একজন গায়িকা হতে চেয়েছিল যখন সে যুবতী অবস্থায় ছিল, কিন্তু তার বাবা সেটা চাননি। এমনকি নোয়াল থাইল্যান্ডের ব্যাংককে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় তার হাতে একটি কাল্ট গোষ্ঠী পড়ে। মানে নোয়ালকে টার্গেট করেছিল সেই কাল্ট গোষ্ঠীরা, তার উপর বিভিন্ন কালো জাদু করে আর টাকার লোভ দেখিয়ে এই কাজের জন্য রাজি করায়। কাল্ট গোষ্ঠী মানে হলো তারা সকল ধর্ম থেকে বাহিরে, তারা নিজস্ব গুরু, তন্ত্রমন্ত্র, জাদু বিশ্বাস ও আচার পালন করে। এই কাল্ট গোষ্ঠীর সদস্য ছিল তিরিশান। এরাই নোয়ালকে টাকা দিয়েছিল সন্তান জন্মানোর জন্য, আর পানরই ছিল সেই সন্তান। আর কাল্টের শর্ত ছিল নোয়াল তখনই ব্যাংককে যেতে পারবে যখন পানর বড় হয়ে যাবে এবং পানরকে কাল্ট গোষ্ঠীরা নিয়ে যাবে। আর পানরকে তারা তখনই নিয়ে যাবে যখন পানরের প্রথম ঋতুস্রাব বা পিরিয়ড হবে। এজন্যই তিরিশান এসেছিল সেদিন পানরকে নিয়ে যেতে। মূলত এই একটা কারণে নোয়াল পানরকে ঘৃণা করত। কারণ হলো কোনো না কোনোভাবে পানরের জন্য তার ইচ্ছা পূরণ হয়নি, মানে সে শহরে গিয়ে গায়িকা হতে পারেনি। যদিও নোয়াল তার মেয়ের জন্য মনে মনে কষ্ট পেত, তবে নোয়াল কিন্তু জানতো না কাল্টরা পানরের সঙ্গে কি করবে। এসব শুনে পানর খুবই কান্নায় ভেঙে পড়ে। আসলে যাদের বুকের ওপর সেই ট্যাটু আছে তারাই সবাই ওই কাল্টের সদস্য। মাসারির মতে পানরের মধ্যে কিছু বিশেষ শক্তি আছে, এটা জন্মগত এবং কোনো কারণবশত সে শক্তিগুলো কাল্টের লোকেরা পেতে চায়। এজন্য পানর একটি স্পেশাল সন্তান সিন কাট হয়। দেখা যায় তিরিশানকে, সে পানরের উপর একটি ব্ল্যাক ম্যাজিক শুরু করতে বসেছে। তবে তিরিশান যে ওখান থেকে পানরের ক্ষতি করতে চাচ্ছে এই বিষয়টি মাসারি কেমন ভাবে যেন জানতে পেরে যায়। সে তো পানরকে নিয়ে দ্রুত ঘরের ভেতরে চলে যায়। তবে তিরিশানের জাদুর প্রভাবে পানরের দেহ যেন কাঁপতে শুরু করে, তার ভেতরের শক্তি বের হয়ে আসতে শুরু করে, যা তিরিশানের সামনে রাখা এক মূর্তির মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ পানরের ভেতরে থাকা শক্তি তিরিশান বের করে নিতে চাচ্ছে সেই শুকনো মরা বাচ্চাটির মধ্যে। মাসারি পানরকে বুঝিয়ে দেয় তাকে যে কোনো ভাবেই তার ভেতরে থাকা শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সে এখনই মারা যাবে। পানর ভাবতে শুরু করে কিভাবে কাল্টের কারণে তার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে, তার মায়ের মৃত্যু হয়েছে। এই সকল কিছু ভেবে পানর তার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারে। পানর যেহেতু তার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে, এখানেও মাসারি তাকে সাহায্য করছে। আর এজন্যই এদিকে তিরিশানের রিচুয়াল ভেঙে যায়, রিচুয়াল ব্যর্থ হয়। তিরিশান তো রেগে মেগে চিৎকার করে, কিন্তু তখন কাল্টের প্রধান নেতা এসে তাকে শান্ত করে আর বলে পানর নিজেই তো কাল্টের কাছে আসবে, তাদের শুধু অপেক্ষা করতে হবে। অন্যদিকে পিয়াক, সে পুরোহিতের সাথে কথা বলে, উনি তো পানর সম্পর্কে সবকিছু জানতেন। এখানে পুরোহিত পিয়াককে বোঝায় যে পানর কোনো শয়তানি মেয়ে নয়, কোনো অভিশপ্ত নয়, সে কাউকেই মারেনি। আসলে পানর যে শক্তি পেয়েছে তা হলো কালো জাদু করার চেয়েও শক্তিশালী। পানর যে কোনো মানুষের ভেতর থেকে কালো জাদুর প্রভাব দূর করতে পারে। অর্থাৎ যারা সবাই পানরের আশেপাশে মারা গেছে তারা আগে থেকেই কালো জাদুতে প্রভাবিত ছিল। পানর তাদের উপর কোনো খারাপ প্রভাব ফেলেনি। পানর আসলে তাদের সাহায্য করার চেষ্টা করছিল, তাদের শরীর থেকে ব্ল্যাক ম্যাজিক শোষণ করে নিয়ে। এটা শুনে পিয়াক বুঝতে পারে পানর তার মাকে মারেনি। পিয়াক মনে মনে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে পানরকে সাহায্য করবে। এদিকে এখন তো পানর নিজেই শক্তির পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে গেছে, তাই সে সবার উপর প্রতিশোধ নিতে প্রস্তুত, বিশেষ করে যারা তাকে অপমান করত আর কাল্টের সদস্যদের ওপর, যার জন্য তার জীবনের এখন এই দশা। এই রাতে পানর তৈরি করেছিল 4টি কাঠের পুতুলের মতো, তার মানে 4 জনের উপর জাদু করা হবে। পানর শুরু করলো ব্ল্যাক ম্যাজিক। এদিকে পং ও জীবকে দেখানো হয়। এখানে জীব আজ খুবই খুশি, কারণ পানর বাড়ি থেকে পালিয়ে গেছে। জীব তার কাছে কালো কুকুরের রক্ত রেখে দিয়েছে, কারণ তারা বিশ্বাস করে কালো কুকুরের রক্ত নাকি কোনো ব্ল্যাক ম্যাজিক স্পর্শ করতে পারে না, মানে জীবকে কোনো ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করতে পারবে না। পং ও জীব যখন ঘর থেকে বেরিয়ে যায় তখনই পানর আসে এখানে। দেখা যায় পানর জীবের বালিশে ঝরে পড়ে থাকা তার চুল নিয়ে একটি কাদার পুতুল বানায়। পরে যখন পংকে বিদায় জানিয়ে জীব ঘরের মধ্যে আসে, সে পানরকে দেখে তো ভয় পেয়ে যায় আর ভাবে পানর এখানে কি করছে। পানর তো তার কালো জাদু চালিয়ে জীবকে মারতে শুরু করে। জীবের শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। জীব তো ভয়ে জীবন বাঁচানোর চেষ্টায়
পালিয়ে যাচ্ছে। ঠিক তখনই পানরের পাঠানো ব্ল্যাক ম্যাজিক বা মিলানের রূপ নিয়ে একটি আত্মা আসে বা একটি জিন, যেটা কালো জাদুর মাধ্যমে এসেছে। সে জীবের মাথা ধরে তার চুল সহ ছিঁড়ে ফেলে। তবে এই মুহূর্তে জীব প্রাণে মারা যায় না, সে এখনো জীবিত আছে। অন্যদিকে পং আসে তিরিশানের কাছে একটি মেয়ের ছবি নিয়ে। পং চায় মেয়েটিকে কালো জাদু করে নিজের প্রেমে পাগল করে ফেলতে। তার মানে শুরুতে দেখানো সেই মেয়েটি যে মাকড়সা ভেবে নিজেকে রক্তাক্ত করে মেরে ফেললো, তাকেও পং এভাবেই কালো জাদু করে নিজের প্রেমে পাগল করেছিল। তিরিশানের বাড়ির বাইরে পানর এসে তার পায়ের জুতা থেকে একটু কাদা মাটি তুলে নেয় তার উপর ব্ল্যাক ম্যাজিক করার জন্য। এখানে তিরিশান কিভাবে যেন বুঝতে পারে পানরের কালো জাদুর কথা, মানে এখন সে অধিক শক্তির ক্ষমতার অধিকারী হয়ে গেছে। তবে তিরিশান নিজের শক্তি ব্যবহার করে এবং পানর যে পুতুলগুলো তিরিশানের বাড়িতে আগেই লুকিয়ে রেখেছিল তা খুঁজে বের করার চেষ্টা করে। আসলে পানর তিরিশানের উপরেও কালো জাদু করেছে আর বাড়িতেই লুকিয়ে রেখেছে ওই পুতুল। তিরিশান তো পানরের জাদুর বিপরীত করার চেষ্টা করে, অর্থাৎ পানর যে জাদুটা তিরিশানের উপর পাঠিয়েছে ওই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকটাই তিরিশান পানরের উপর আবার প্রয়োগ করবে। কিন্তু ঠিক তখনই পানর এখানে এসে তার উপর আক্রমণ করে দেয়। তিরিশান তার করা মাটির পুতুলগুলোর অঙ্গ প্রত্যঙ্গ ভাঙতে শুরু করে, যেটা সে বানিয়েছিল পানরের উপর কালো জাদু করার জন্য। সেটা সে ভাঙা শুরু করলে পানরের হাত পায়ের মধ্যে অসহ্য ব্যথা হতে থাকে, হাত পা যেন ভেঙেই যাবে। কিন্তু এখানে তিরিশান পানরকে একেবারে মেরে ফেলার চেষ্টা করে না, কারণ এই কাল্টের গোষ্ঠীদের তো পানরকে জীবিতই লাগবে। তবে এই সুযোগে দেখা যায় পানর তিরিশানের উপর কালো কুকুরের রক্ত ছুঁড়ে দেয়, যেটা জীবের কাছ থেকে আনা সেই কুকুরের রক্ত, যার ফলে এখানে তিরিশানের প্রয়োগ করা কালো জাদু কাজ করা বন্ধ করে দেয়। পরে দেখা যায় পানর তিরিশানকে ধরাধরি করে তাকে নির্মমভাবে মারতে শুরু করে। এইসব করার পর পানর যেন একেবারে দানবে পরিণত হয়েছিল, তার ভেতর যেন কোনো এক অজানা শক্তি জাগ্রত হয়েছে। তো এর পরের সিনে দেখা যায় আরো ভয়ঙ্কর একটি দৃশ্য। পং ও জীবকে ধরে চরমভাবে শাস্তি দিচ্ছিল পানর, তাদের একসাথে বেঁধে রেখেছে। তাছাড়া জীবদের বাকি বন্ধুরাও এই মুহূর্তে পানরের কাছে বন্দী। এখানে পানর তাদের ধরে চেয়ারে বেঁধে রেখেছিল। একটু পর পানর তাদের নখ একটি একটি করে উঠিয়ে দেয়। পানর এদের প্রতি এতটাই ক্ষিপ্ত ছিল যে একসঙ্গে তাদের দুজনের দেহ সেলাই করে দিয়েছিল লোহার তার আর সেফটি পিন দিয়ে। আপনারা দেখে বুঝতেই পারছেন তাদের কতটা জঘন্যভাবে শাস্তি দিয়েছে পানর। এদিকে দেখা যায় স্কুলে প্রিন্সিপাল ও একজন টিচার একটি ক্লাসরুম থেকে দুর্গন্ধ পাচ্ছিল। এটি সেই স্কুল যেটাতে পানর আর এরা সবাই পড়াশোনা করত। তারা দুজন সেখানে গিয়ে দেখতে পায় জীব ও পং এর বন্ধুরা এখানে আটক আছে। এই দৃশ্য দেখে প্রিন্সিপালের রক্ত হিম হয়ে যায়। আমাদের তো আর বোঝার বাকি রইল না যে কে তাদের এই অবস্থা করেছে। এই খবর দ্রুত পুলিশের কাছে পৌঁছে যায়। পুলিশ এসে পানরকে খুঁজতে শুরু করে, কারণ সকলে সন্দেহ করেছিল হয়তো পানরই এগুলো করেছে, কারণ পানরের সাথে তাদের শত্রুতা ছিল, যেটা কারোই অজানা নয়। তদন্তে পিয়াক তাদের সাথে যোগ দেয়। তারা এভাবে তিরিশানের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে তারা তিরিশানের মৃতদেহ পায়, যাকে খুবই ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে পানর। তবে এখানে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে পানর পং ও জীবের বন্ধুদের হত্যা করেছে। সে নিজের কোনো প্রতিশোধ নিতে হয়তো এমনটা করেছে, যারা কিনা পানরকে প্রতিদিন ক্লাসে হেয় অপদস্থ করত। তবে এখানে পুলিশদের মনে প্রশ্ন হলো পানর কেন তিরিশানকে হত্যা করলো, তা তারা কিছুতেই বুঝতে পারছে না। এখানে তিরিশানের বাড়িটা ভালো করে তল্লাশি করে পুলিশ। এখানে একটি ট্যাটুযুক্ত ছবি খুঁজে পায়, যার মাধ্যমে পুলিশ অফিসার কিম বুঝে যায় সব ঘটনা হয়তো ওই ট্যাটুর সাথে সম্পর্কিত। মানে এটা যে কাল্ট গোষ্ঠীর একটি চিহ্ন, এটা পুলিশ কিম বুঝে গিয়েছিল। পুলিশ অফিসার কিম এটাও বুঝে যায় যে এই তিরিশান এই কাল্ট গোষ্ঠীরই একজন সদস্য। এভাবে পরের দিন গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছে মন্দিরে, যেখানে সবাই প্রার্থনা ও প্রসাদ বিতরণ করছিল। এরাই হচ্ছে কাল্ট গোষ্ঠী। এখানে পুলিশ অফিসার কিম তো সজাগ নজর রেখেছে যেন পানর এখানে না আসে। পানর যেহেতু তিরিশানকে হত্যা করেছে, আর তিরিশান তো এই কাল্ট গোষ্ঠীরই সদস্য ছিল, ট্যাটু ব্যবহার করা কাল্ট গোষ্ঠীর উপর প্রতিশোধ নিতে পানর অবশ্যই এখানে আসতে পারে। তবে অনুষ্ঠান শেষে সবাই যখন খাবার খাচ্ছিল, হঠাৎ সবাই যেন এক এক করে মারা যেতে থাকে। ভয়াবহ রক্তবমি শুরু হয়। হয়তো পানরই কিছু একটা করেছিল, যার কারণে হঠাৎই সবাই মরতে শুরু করে। এখানে একজন কাল্ট গোষ্ঠীর তান্ত্রিক তার সামনে থাকা খাবার দেখে বুঝতে পারে পানর তিরিশানের বুক থেকে ট্যাটুর যুক্ত চামড়া ছিঁড়ে নিয়ে গ্রামবাসীদের খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এভাবেই তো তিরিশানের ভেতরে থাকা কালো জাদুর প্রভাব সব জায়গায় বা
খাবারে ছড়িয়ে পড়েছে। এখানে সকলেই কিন্তু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। কালো জাদু সকলের উপর খুবই ভয়াবহভাবে প্রভাব ফেলছে। যারা কিনা এই প্রসাদ খেয়েছে তাদের সবার উপর এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব দেখা দিচ্ছে। একটু পর এখানে সবাই যেন একে অপরকে নির্মমভাবে মারতে শুরু করে। তখনই পানর সে ভিড়ের মাঝে এসে হাজির হয়। পানর সবাইকে কঠিন শাস্তি দিয়ে নিজেকে খুব সন্তুষ্ট মনে করছিল, কিন্তু হঠাৎ স্কুলের প্রিন্সিপাল একেবারে সবাইকে কালো জাদু করে রক্ষা করে ফেলে। পানরকে সে ধরে ফেলতে চাচ্ছে, তবে এখানে একটা বিষয় রিভিল হয়। ছদ্মবেশে প্রিন্সিপালই আসলে সেই শয়তানি কাল্টের একজন সদস্য। সেই ছিল মূলত এই কাল্ট গোষ্ঠীর প্রধান সদস্য। এখানে থাকা পিয়াক পানরের পক্ষ নিয়ে কথা বলতে থাকে। এজন্য পিয়াককে কালো জাদুতে প্রভাবিত করে ফেলে প্রিন্সিপাল। পিয়াক তখন ধীরে ধীরে মারা যেতে থাকে সেই কালো জাদুর প্রভাবে। যদিও পিয়াককে হত্যার উদ্দেশ্য নেই প্রিন্সিপালের। এখানে প্রিন্সিপাল পানরকে হুঁশিয়ারি দেয়, আত্মসমর্পণ না করলে সে পিয়াককে মেরে ফেলবে। মানে পানরকে কাল্ট গোষ্ঠীতে আসতে বাধ্য করে। পানর যেহেতু পিয়াককে মনে মনে ভালোবাসতো, তাই সে প্রিন্সিপালের কাছে আত্মসমর্পণ করবে। তবে এক পর্যায়ে পিয়াককে প্রিন্সিপাল ছেড়ে দেয়, কিন্তু পানরকে সে ধরে ফেলে। তবে এই সময় পুলিশ অফিসার কিম দেখে অনেক গ্রামবাসীর বুকে সেই একই রকমের ট্যাটু, যার অর্থ এই গ্রামের প্রায় অসংখ্য মানুষই এই কাল্টের সদস্য ছিল। এরপর পানরকে জঙ্গলের সেই রিচুয়ালের স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে কাল্টের লোকেরা তাকে বন্দি করে রেখেছে। এইখান থেকে অবশেষে জানা যায় ওই স্কার্ট বা মুখোশ পরা কাল্টের প্রধান আর কেউ না, স্কুলের প্রিন্সিপাল নিজেই। দেখা যায় পানরকে গোসল করানো হয় এবং তাকে একটি কাল্টের দেবতার মূর্তির কাছে বেঁধে ফেলা হয়। আসলে প্রিন্সিপাল পানরের সামনে এসে তার উদ্দেশ্য প্রকাশ করে। এইখানে গল্পের আসল রহস্য উন্মোচিত হয়। এই কাল্টের যতই শক্তি ছিল সেটা প্রিন্সিপাল নিজের কাছে তার রাখতে পারেনি। মানে তাকে অবশ্যই সেই কালো শক্তি একজন মায়ের গর্ভে রাখতে হয়েছিল, যার ফলে সেই শক্তি আরো বৃদ্ধি পাবে। আর এইখানেই পরিষ্কার হয় অতীতে প্রিন্সিপালই নোয়ালকে টাকা দিয়ে পছন্দ করেছিল এবং সে কালো শক্তি নোয়ালের গর্ভে প্রবেশ করে দিয়েছিল। কিন্তু শক্তিগুলো থেকে নোয়ালের গর্ভে দুজন সন্তানের জন্ম হয়। একজন ছিল অভিশপ্ত সেই শিশু, যে শুকনো বাচ্চাটির মৃতদেহ আমরা দেখেছিলাম, আর অন্যটি ছিল পানর। এইভাবে পানর যেহেতু তার মায়ের একই গর্ভে ছিল এবং তার যমজ বোন ও একটি অভিশপ্ত শিশু ছিল, কিন্তু সে তো মারা যায়। এজন্য তার সমস্ত শক্তি পানরের শরীরের ভেতরে চলে আসে। এটা আধ্যাত্মিক ভাবেই এই শক্তিটা পানর পেয়েছিল, কিন্তু তার শক্তির ভিতরে ভালো শক্তিও যোগ হয়। এজন্য কাল্ট এই শক্তি চাচ্ছে। আর পানরের অভিশপ্ত যমজ বোন সেখানেই মারা যায়, অর্থাৎ যেদিন তাদের জন্ম হয়েছিল। এই গল্পের শুরুতে সেই শিশুর লাশটাই আমরা দেখেছিলাম, যার মধ্যে কাল্ট গোষ্ঠীর শক্তি থাকার কথা ছিল, কিন্তু সেই শক্তি চলে এসেছিল পানরের দেহে। অর্থাৎ প্রিন্সিপাল নিজেই আসলে পানরের বাবা এবং এখন সে পানরের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়তে চায়, যাতে পানর থেকে আরেক সন্তান জন্ম দেওয়া যায়, যার মধ্যে কাল্টের শক্তি প্রভাবিত হবে পরবর্তীতে, অর্থাৎ সে হবে আরো দ্বিগুণ শক্তিশালী। এইভাবে কাল্ট গোষ্ঠী বছরের পর বছর ধরে তাদের শক্তি ধরে রাখে। অন্যদিকে মাসারি ও পুরোহিত পিয়াককে নিয়ে এসেছিল। পিয়াক এখনো কালো জাদুর প্রভাব থাকা সত্ত্বেও কোনো মতে বেঁচে আছে। মাসারি নোয়ালের সেই অভিশপ্ত শিশুর গায়ের ছাল থেকে একটি ওষুধ বানায়, কারণ কাল্টের জাদুর মূল শিকড়ই ছিল এই শিশু। শেষ পর্যন্ত পিয়াক ওষুধ খেয়ে বেঁচে যায় এবং দ্রুত পানরকে বাঁচাতে জঙ্গলের মধ্যে ফিরে যায়। এদিকে স্কুলের প্রিন্সিপাল বা কাল্ট গোষ্ঠীর শয়তান পানরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছিল। এখানে গ্রামের বাকি কাল্ট গোষ্ঠীর লোকজন তাকিয়ে এই নোংরা দৃশ্য উপভোগ করছিল। তবে এইখানে অদ্ভুত একটা দৃশ্য দেখুন, পানর যে বৃদ্ধাদের দাদা দাদি বলে জানতো, তারাও কিন্তু এই কাল্টেরই সদস্য। তবে এইখানে পুলিশ অফিসার কিম তার পুরো টিম নিয়ে হঠাৎ করেই তাদের উপর আক্রমণ করে দেয়, ফলে তৎক্ষণাৎ রিচুয়াল ভেঙে যায়। এই রিচুয়াল পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়। এবার কাল্টের সদস্য ও পুলিশদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল, বেশ হাতাহাতি হয়, কিন্তু প্রিন্সিপাল তার জাদু দিয়ে অসংখ্য কালো কাক পাখিকে ডেকে আনে। এই পাখিগুলো মোটেও সাধারণ কোনো পাখি নয়। পাখিগুলো আক্রমণ করেছিল পুলিশ এবং জনসাধারণের ওপর। আবার এদিক থেকে মাসারি নিজে তন্ত্রমন্ত্র দিয়ে সেই পাখিগুলোকে যেন আকাশে থাকা অবস্থায় পুড়িয়ে ফেলল। প্রিন্সিপাল বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, পানরকে গর্ভবতী করা সম্ভব হলো না। তাই এবার সে পানরের ভেতরে থাকা আধ্যাত্মিক শক্তি
শক্তি মানে কাল্টের শক্তি বের করে আনতে চায়। দেখা যায় প্রিন্সিপাল পানরের মুখে একটি সোনার মুখোশ চাপিয়ে দেয়। এটা কাল্ট জনগোষ্ঠীর কোনো একটি অভিশপ্ত বা জাদুকরী মুখোশ। এখানে কাল্ট গোষ্ঠীর প্রধান মন্ত্র পাঠ করতে শুরু করে। তবে জাদুর প্রভাবে পানরের শরীর থেকে শক্তি মুখোশের মধ্যে দিয়ে হস্তান্তরিত হতে থাকে। মানে পানরের ভেতর থাকা শক্তি বের হয়ে যাচ্ছিল, যেটা সে মুখোশের মাধ্যমে নিতে চায়। ঠিক শেষ মুহূর্তে প্রিয়াক সেখানে চলে আসে। সে তো আক্রমণ করে দেয় সেই প্রিন্সিপালের উপর। এখানে প্রিন্সিপাল আর প্রিয়াকের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। তবে লড়াইয়ের মাঝে হঠাৎ প্রিন্সিপালের শরীর যেন জ্বলে ওঠে। তার শরীরে ভয়াবহভাবে আগুন লেগে যায়, কারণ এদিক থেকে মাসারি সেই অভিশপ্ত শিশুর লাশটি জ্বালিয়ে দিয়েছিল আগুনে। এই শিশু ছিল ওই কাল্ট জনগোষ্ঠীর কালো জাদুর শক্তির উৎস। এজন্য তো প্রিন্সিপালের সাথে সরাসরি যুক্ত ছিল এই ব্ল্যাক ম্যাজিক। তবে প্রিন্সিপাল তো হার মানতে চায় না। সে আবারও মন্ত্র পাঠ করতে শুরু করে, মাসারির উপর পাল্টা আক্রমণ করে দেয়। এতে করে কাল্ট গোষ্ঠীর প্রধান প্রিন্সিপাল তার গায়ের আগুন নিভিয়ে ফেলে। প্রিন্সিপাল আবারও পিয়াককে ধরে ফেলে, কারণ পিয়াক পানরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। এখানে প্রিন্সিপাল পানরকে হুমকি দেয়, সে যদি আত্মসমর্পণ না করে, মানে নিজের ইচ্ছায় তার ভেতরে থাকা শক্তি প্রিন্সিপালকে ফেরত না দেয়, মানে এক কথায় সে প্রিন্সিপালের সাথে দৈহিক মিলন না করে এবং কাল্ট গোষ্ঠীর সদস্য হিসেবে নিজেকে স্বীকৃতি না দেয়, তাহলে সে পিয়াককে হত্যা করে ফেলবে। খুবই ভীতিকর একটি পরিস্থিতি এখানে। তবে এখানে সে পিয়াককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, মানে সে কাল্ট গোষ্ঠীতে আত্মসমর্পণ করবে পিয়াককে বাঁচাতে। পানর মুখোশটি মাথায় পড়ে নেয়। এভাবে নিজের শক্তিগুলো সে মুখোশে হস্তান্তরের জন্য প্রস্তুত। তবে তখনই পানর একটি সুযোগ পেয়ে যায়। পানর সুযোগ বুঝে একটি বড় বাঁশের লাঠি তুলে নেয়। সেই লাঠি দিয়ে পানর প্রিন্সিপাল আর পিয়াকের পিঠের মধ্যে একসাথে ঢুকিয়ে দেয়। দেখা যায় দুজনেই কিন্তু মারাত্মকভাবে আহত হয়। তবে পানর খুবই নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলে কাল্ট গোষ্ঠীর প্রধান বা প্রিন্সিপালকে। পানর প্রিন্সিপালের বুক থেকে তার হৃদয়টা বের করে নেয়। সেটি সে চিবিয়ে খেয়ে ফেলেছিল, যাতে করে প্রিন্সিপালের ভেতরে থাকা সমস্ত কালো শক্তি পানরের ভেতর প্রবেশ করে ফেলে। তবে এই সমস্ত বা কাল্টের কলিজা খেয়ে পানর যেন নিজেকে শয়তানের রানী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে। মানে সেও যেন সেই কাল্টের মধ্যে একজন শয়তান হয়ে যায়। তার ভেতর প্রখর কালো শক্তি চলে আসে। এসব শক্তি নিজের মধ্যে টেনে নেওয়ার পর পানর গিয়ে বসলো সেই ভয়ঙ্কর কাল্টের মঞ্চে। সামনে থাকা মূর্তিকে পানর পরিয়ে দিল সেই সোনার মুখোশটি। সে তো মন্ত্র পাঠ শুরু করলো। তবে দেখা যায় মন্ত্রের শক্তিতে পানরের ভেতরে থাকা সমস্ত অশুভ শক্তি বা ব্ল্যাক ম্যাজিক এই মুখোশের ভেতর আবারও ফিরিয়ে দিল। মানে কাল্টের শক্তি কাল্টকেই ফিরিয়ে দিল। কারণ হলো পানর আর কোনো কালো শক্তি বা কালো জাদুর শিক্ষা নিজের ভেতর রাখতে চাইছিল না। তবে এসব কিছু শেষ হওয়ার পর পানর অজ্ঞান হয়ে পড়ে। এদিকে পিয়াক প্রখর যন্ত্রণায় সে তো অচেতন হয়ে পড়ে। এরপর কেটে যায় কিছুদিন। পিয়াকের প্রাণ বেঁচে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর একদিন যখন পিয়াকের জ্ঞান ফেরে, সে তো পুরোপুরি সুস্থ। পিয়াক হাসপাতাল থেকে সোজাসুজি চলে যায় পানরকে দেখতে, কিন্তু গিয়ে দেখে সেই দিন থেকে পানর একেবারে জ্ঞানহীন এবং অচেতন অবস্থায় পড়ে আছে। এদিকে একজন পুরোহিত পুলিশ অফিসার কিমকে বলছিল ডেমনিক কাল্ট চাইতো না কোনো পুরোহিত এই গ্রামে থাকুক, তাই কাল্ট গোষ্ঠীরা বৌদ্ধ ধর্মের সকল পুরোহিতদের ভয়ঙ্করভাবে কালো জাদু প্রয়োগ করত। আর সে সমস্ত কালো জাদুর প্রভাব পানর নিজের শরীরে টেনে নিয়ে আমাদের বাঁচানোর চেষ্টা করত, যেমনটা অতীতে করেছিল যখন এক পুরোহিতের পা থেকে সে কালো চুলের মতো কিছু বের করেছিল। অতএব পুরোহিতদের উপর কালো জাদু প্রয়োগ করত এই কাল্ট গোষ্ঠীরা। অর্থাৎ পানর সবসময় এই গ্রামের মানুষদের রক্ষা করার চেষ্টা করত, কিন্তু কাউকে কখনো কিছু বলেনি এই বিষয়ে, আর কেউ বোঝেনি এটা। পিয়াকের মাকে এবং পানরের বান্ধবী থামকেও বাঁচানোর চেষ্টা করেছিল পানর, আর তাদেরকে হত্যা করেছে এই কাল্ট গোষ্ঠীরা। অর্থাৎ কাল্টের গোপন কোনো তথ্য যারাই জানবে, কাল্ট তাকেই ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলবে, আর এটাই করেছিল তারা। তাই এভাবে দেখা যায় কিছুদিন পর পানরের জ্ঞান ফিরে আসে। পিয়াক তো খুবই খুশি হয়, কিন্তু জ্ঞান ফেরার পর পানর যেন তার অতীতের কোনো কিছুই মনে করতে পারছিল না। পিয়াকও কিছু মনে করে দেয় না তাকে। তারা আবারও বন্ধু হয়ে যায়। পানর স্বাভাবিকভাবে স্কুলে যেতে শুরু করে। ধীরে ধীরে তার জীবন আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। এভাবেই শেষ হয় আর্ট অফ দ্য ডেভিল অর্থাৎ বিগিনিং বা পানর এই মুভিটির গল্প। মুভির শুরুতেই একজন ব্যক্তিকে দেখানো হয় যার মুখ দেখা যাচ্ছিল না। সে একটি সংবাদপত্র প্রেসের মালিকের কাছে আসে। সেই মালিকটি তাকে দ্য থার্ড আই বা 3IDT এর উৎস সম্পর্কিত একটি বই দেন। এরপর সেই লোক সংবাদপত্র
তন্ত্রমন্ত্রের মালিককে পানরের গল্প শোনায়। সে জানায় প্রথম পর্বের দুর্ঘটনার পর পানর কোথাও নিখোঁজ হয়ে গেছে এবং নিজের নাম পরিবর্তন করে শহরের বাইরে থাকছে, তবে তার ব্যাপারে কেউ জানে না। এরপর দৃশ্য একজন কালো জাদুকরের ওপর শিফট হয়, যে একজন গর্ভবতী মহিলাকে বন্দী করে এনেছিল। সেই জাদুকর মূলত প্রেগনেন্ট মহিলাদের পেটের বাচ্চা বের করে খেয়ে ফেলত নিজেকে অধিক শক্তিশালী করার জন্য। কিন্তু তখনই সেখানে পানর চলে আসে এবং তার কালো জাদুর মাধ্যমে জাদুকরকে নির্মমভাবে ধ্বংস করে দেয়। এরপর মানসুরি ও পিয়াককে দেখানো হয়। মানসুরি পিয়াককে জানায় যে ফা কোথাও চলে গেছে এবং তারা দুজনে মিলে ফাকে খুঁজতে বের হয়। আসলে পানর গত পার্টে তার স্মৃতি ও শক্তি হারানোর পর নিজের নাম বদলে ফা রেখেছিল এবং অন্য একটি শহরে তার খালা মানসুরির সাথে থাকছিল। পানরকে বলা হয়েছিল যে একটি গাড়ি দুর্ঘটনায় তার স্মৃতি চলে গেছে এবং তার মাও মারা গেছেন, কিন্তু আসলে ঘটনা কি সেটা তো আমরা গত পর্বেই দেখেছি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা পানরকে মাটিতে পড়ে ব্যথায় চিৎকার করতে দেখে, কারণ তার তৃতীয় চোখ খুলে যাচ্ছিল এবং তার শক্তি ফিরে আসছিল। মানসুরি বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে তার তৃতীয় চোখ আপাতত বন্ধ করে দেয়, যাতে তার কিছু মনে না পড়ে। পরের দিন দেখা যায় পানর যে শহরে থাকে সেখানকার মানুষ তাকে খুব পছন্দ করে, যেটা একদমই অপোজিট গত পর্বের থেকে। কিন্তু যদি তার তৃতীয় চোখ পুরোপুরি খুলে যায় তবে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করতে পারে, যদিও সে কেবল তাদেরই ক্ষতি করবে যারা তাকে বিরক্ত করবে অথবা শুরুতে দেখানো ওই লোকটার মতো খারাপ কাজ করবে। রাতে শহরের সব শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল দেখছিল। পানরের সাথে থাকা অন্য একটি মেয়ে পাশ করলেও পানর নিজের নাম কোথাও খুঁজে পায় না। এই কারণে সে দুঃখী হয়, কিন্তু পিয়াক এসে তাকে জানায় যে সে পাশ করেছে। পরের দিন সকালে পানর মানসুরিকে তার পাশ করার খবর দেয়। পিয়াক পানরের জন্য একটি ডায়েরি নিয়ে আসে, যা দেখে পানর খুব খুশি হয় এবং পিয়াককে সেখানে চুমু খেয়ে চলে যায়। রাতে ঘুমানোর সময় পানরের পুরনো স্মৃতি মনে পড়তে থাকে এবং আবার তার তৃতীয় চোখ খুলতে শুরু করে। মানসুরি পিয়াককে জানায় যে তাদের ভালোবাসার কারণেই পানরের তৃতীয় চোখ খুলছে। একে থামাতে হলে পানরের স্মৃতি থেকে পিয়াককে পুরোপুরি মুছে ফেলতে হবে এবং পিয়াক পানরের সুরক্ষার জন্য এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় পানর শিক্ষক হওয়ার পড়াশোনার জন্য শহরের বাইরের একটি কলেজে ভর্তি হয়েছে। নতুন শিক্ষার্থীদের প্রথম দিনে সিনিয়ররা তাদের র্যাগিং করে। সেখানে ছিল কৃতই, ম্যাকি, ম্যানো, ফোন, নিক ও চ্যাম। এইসব সিনিয়ররা একটি ল্যাবকে ভুতুরে ল্যাবে রূপান্তর করেছিল এবং জুনিয়রদের সেটি পার হয়ে যেতে হতো। এভাবেই তারা জুনিয়রদের র্যাগিং করছিল। এরপর পানর ভেতরে যায়, কিন্তু ভেতরের নকল লাশগুলো দেখে পানরের পুরনো স্মৃতি মনে পড়তে থাকে। ফলে সে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে বলে রাখি, পানরের পুরনো স্মৃতি বা তার এই কালো জাদুর শক্তিশালী হওয়ার পেছনের ঘটনা প্রথম পার্ট দেখলেই সব জানতে পারবেন, যার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। মিন্ট নামে একটি মেয়ে তার পেছনে যায়, ফলে তারা খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়। পানর তাকে কিছু না জানালেও তারা ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে পিয়াক পানরের কলেজের কাছের একটি গ্যারেজে কাজ শুরু করে, যাতে সে পানরের ওপর নজর রাখতে পারে ও তাকে রক্ষা করতে পারে। মানসুরি পিয়াককে পানরের থেকে দূরে থাকার নির্দেশ দেয়, যাতে তার তৃতীয় চোখ আবার খুলে না যায়। এখন পানরের পিয়াককে একদমই মনে নেই, তবে মাঝে মধ্যে তার হালকা ফ্ল্যাশব্যাক আসে। যেমন একদিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির সময় বুথের মধ্যে পিয়াককে দেখে তার মনে হয় সে তাকে কোথাও দেখেছে। এরপর ব্যাংকক থেকে আসা চৌত্রী নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। সে পানর ও পিয়াকের গ্রামে সেই পুরনো কাল্ট সদস্যদের মৃত্যুর মামলাটি রিওপেন করতে এসেছে। অফিসার সেই কাল্ট লিডারের লাশ কবর থেকে খুঁড়ে বের করতে চায়, কারণ সে মূলত সেই কাল্টের বংশধারা শেষ করার জন্য লিডারের হৃৎপিণ্ড ধ্বংস করতে এসেছিল। কিন্তু লাশের ভেতরে হৃৎপিণ্ডের জায়গায় একটি তাবিজ পায়, যা পানর রেখেছিল। আসলে পানর আগেই তার হৃৎপিণ্ড খেয়ে শক্তি শয়তানকে ফিরিয়ে দিয়েছিল। এই তাবিজটি একটি সিলের মতো কাজ করছিল। চৌত্রীর লক্ষ্য এখন পানর, কারণ সেও অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। চৌত্রী কাল্টের অনেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কয়েকজনকে হত্যাও করে। এই সদস্যদের কাছে কালো জাদুর কবজ থাকায় তারা সাধারণ অস্ত্র বা বন্দুকের গুলিতে প্রতিরোধী ছিল। কিন্তু এই পুলিশ অফিসার চৌত্রী
চৈত্রী নিজে একজন হোয়াইট ম্যাজিক বা ভালো জাদুকর হওয়ায় সে তার শক্তি দিয়ে এই কালো জাদুকরদের ধ্বংস করতে পারছিল। পরের দিন কলেজে পানর তার বইয়ের ভেতর তার পুরনো বন্ধু ডেভের সাথে তোলা একটি ছবি খুঁজে পায় এবং তার ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে। হঠাৎ সব শিক্ষার্থী বাইরে দৌড় দেয়। পানর ও মিন্টো বাইরে গিয়ে দেখে যে বোর্ডে সেই প্রথম পর্বের সেই বখাটে ছেলেদের মতো তাকে বলি করার জন্য লিখে রেখেছে, আর লিখেছে, আমি জানি তুই এখানেই আছিস শয়তান। এটা দেখে পানর আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। তার আগের ভয়ঙ্কর স্মৃতি মনে পড়তে থাকে। একটু পর সিনিয়ররা এসে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে সিনিয়ররা আবার তাকে উত্ত্যক্ত করতে থাকে। চ্যাম টয়লেটের কমোডে প্রস্তাব করে পানরের মুখ জোর করে তার ভেতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। মিন্টকে তারা ধরে রাখায় সে কিছুই করতে পারছিল না। তখনই তাদের ইংরেজি শিক্ষিকা ভিলাই সেখানে আসে এবং সিনিয়রদের চলে যেতে বলে এবং তাদের উপর খুবই রাগারাগি করে। কিন্তু সিনিয়ররা সব বড় লোকের বকে যাওয়া সন্তান। তারা শিক্ষিকা ভিলাইয়ের উপরও প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এরপর হোস্টেল রুমে পানর মিন্টকে বলে যে ওই লেখাগুলোর স্টাইল কেমন যেন পরিচিত মনে হলো এবং ছবিতে থাকা মানুষদের সে চেনে বলে মনে হচ্ছে, কিন্তু তার কিছুই মনে নেই। সে মিন্টকে টেভের ছবি দেখায়। মিন্ট তাকে এই বিষয়ে বেশি চিন্তা না করতে বলে এবং তারা ঘুমাতে যায়। পরের দিন পিয়াক তার বাবার সাথে দেখা করতে গ্রামে আসে। তার বাবা জানায় যে কাল্টের কিছু লোক পানরের খোঁজ করছে। তখনই সেখানে অফিসার চৈত্রী আসে এবং পিয়াকের বাবা তাকে সব জানিয়ে দেয়। চৈত্রী সে তাবিজটি কে বানিয়েছিল তা জানতে চাইলে পিয়াকের বাবা বলে যে তিনি এই বিষয়ে কিছুই জানে না। এদিকে কলেজের প্রিন্সিপাল সেই ইংরেজি শিক্ষিকা ভিলাইকে ডেকে পাঠান, কারণ কলেজ ফান্ড থেকে 3 লাখ টাকা চুরি হয়েছে। এর দায় ভিলাইয়ের উপর এসেছে, কারণ তার নামে টাকা তোলা হয়েছে। এর ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। কিন্তু ভিলাই জানতো যে এই টাকা তার সহকর্মী শিক্ষক টোন চুরি করেছে এবং দায় তার উপর চাপিয়ে দিয়েছে। পানর অফিসের বাইরে দাঁড়িয়ে এই সব কথা শুনছিল। পানর ভিলাইকে তার জিনিসপত্র গোছাতে সাহায্য করে এবং তাকে বাড়ি পৌঁছে দেয়। এই সময় পানর জিজ্ঞেস করে যে টাকাগুলো টনি নিয়েছে কিনা। ভিলাই বলে, প্রমাণ ছাড়া কেউ আমার কথা বিশ্বাস করবে না। পরের দিন দেখা যায় টোন ও ভিলাইয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং টনি টাকাটা নিয়েছিল, তবে সে দ্রুত তা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। অন্যদিকে চ্যাম প্রজেক্ট রুমে বসে পানরের ছবি দেখছিল। হঠাৎ উপর থেকে অসংখ্য পোকা তার গায়ের উপর পড়তে থাকে এবং পোকাগুলো তার শরীরের ভেতর ঢুকে তাকে জীবন্ত খেতে থাকে। হঠাৎ প্রজেক্টরে থাকা পানরের ছবিটির মুখ হা হয়ে যায় এবং আরো পোকা এসে চ্যামকে গ্রাস করে। চ্যামের চিৎকার শুনে তার বন্ধুরা কৃতই, নিক, ফোন, ম্যাকি ও মেনো দরজা ভেঙে ভেতরে এসে দেখে চ্যাম মারা গেছে এবং তার অবস্থা অত্যন্ত ভয়াবহ। এতটা ভয়াবহ যে দেখে সহ্য করার মতো না। পোকাগুলো তাকে জীবন্ত খেয়ে নিয়েছিল। কৃতই প্রজেক্টরে পানরের ছবি দেখে এই মৃত্যুর জন্য পানরকেই দায়ী করে এবং তার উপর আক্রমণ করতে নেয়। তবে মিন্ট এসে পানরকে বাঁচায়। কলেজ শেষ করে কৃতই এবং তার বন্ধুরা একজন কালো জাদুকরের কাছে যায় এবং পানরের উপর অভিশাপ দেওয়ার ব্যবস্থা করে, অর্থাৎ তার উপর ভয়ঙ্কর কালো জাদু করে। অন্যদিকে একটু পর এই কালো জাদুর প্রভাব শুরু হয়ে যায়। পানর ও মিন্ট রাস্তায় ভয়ঙ্কর সব আত্মা দেখতে পায়। তারা ভয়ে দৌড়াতে থাকে। সেই কালো জাদুকর তার জাদুর মাধ্যমে পানরকে আঘাত করতে শুরু করে। পানর প্রথমে পাল্টা লড়াই করছিল না, তাই কৃতই জাদুকরকে বলে মিন্টকে আঘাত করতে, কারণ পানর মিন্টকে কষ্টে দেখতে পারবে না। মিন্টকে ব্যথায় ছটফট করতে দেখে পানরের মনে টেভের স্মৃতি পুরোপুরি ভেসে ওঠে, কারণ টেভ গত পর্বে এভাবেই মারা গিয়েছিল। মিন্টকে এমন যন্ত্রণায় দেখে পানরের তৃতীয় চোখ পুরোপুরি খুলে যায় এবং সে মিন্টের উপর থাকা সব অভিশাপ নিজের মধ্যে টেনে নেয় এবং সে সেই জাদুকরের কালো জাদু শেষ করে উল্টো তার উপরই চালিয়ে দেয়, তার পা পুড়িয়ে দেয় এবং পানর নিজের জাদুতে তাকে শূন্যে আছাড় মারতে মারতে তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। এগুলো দেখে কৃতই ও তার বন্ধুরা বুঝতে পারে তারা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। পানর এবার কৃতই ও তার বন্ধুদের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে এখন আর সাধারণ ফা নয়, সে আবার পানর হয়ে ফিরে এসেছে। কৃতই এবং তার বন্ধুরা পানরের এই রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে ফা সাধারণ কোনো মেয়ে
মেয়ে নয়। সত্যি বলতে এই পানোর পার্ট 1 পার্ট 2 দেখে ওয়েডনেসডে সিরিজের কথা মনে পড়ে যায়। মেন ক্যারেক্টারকে এত পাওয়ারফুল দেখতে ভালোই লাগে। এরপর নিক একটি কালো কুকুরের রক্ত নিয়ে আসে এবং জানায় এটি জাদুকরদের দুর্বল করে দেয়। তবে তারা পানোরের সামনে সরাসরি যাওয়ার ঝুঁকি নেবে না, এতে তাদের অবস্থা ওই জাদুকরের মতো হতে পারে। এরপর পানোর মানসুরিকে কল করে জানায় যে তার সব মনে পড়ে গেছে এবং সে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারছে না। মানসুরি তাকে হোটেল রুমে অপেক্ষা করতে বলে। ঠিক তখনই অফিসার চৈত্রী মানসুরির বাড়িতে পৌঁছায়। মানসুরি চৈত্রীর উপস্থিতি টের পেয়ে তাকে মারার জন্য কিছু জিনকে পাঠায়, কিন্তু চৈত্রীর জাদুর সামনে তারা কিছুই করতে পারে না। তখন চৈত্রী মানসুরির বাড়ির ভেতরে চলে যায় এবং মানসুরি চৈত্রীর উপর হামলা করে দেয়, কিন্তু চৈত্রী মানসুরিকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। তখনই পানোর এবং মিন্ট তাদের হোস্টেল রুমে পৌঁছায়, আর ওদিকে চৈত্রী মানসুরিকে টর্চার করছিল এবং তার কাছে পানোরের ব্যাপারে জানতে চাইছিল যে সে কোথায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে চৈত্রী পানোরকে কেন এত হন্য হয়ে খুঁজছে। তার উত্তর হলো, আগেই বলেছি, চৈত্রী সাদা ম্যাজিক অর্থাৎ কালো জাদুর বিরুদ্ধে ম্যাজিক করে এবং তার কাজই হলো যে কালো জাদু করে অথবা যে কালো জাদুর সাথে জড়িত তাকে ধ্বংস করে দেওয়া। সে জানতে পেরেছিল কিভাবে পানোর একে একে কাল্টের সবাইকে মেরে ফেলেছে, তাই সে তাকে খুঁজছে। কিন্তু মানসুর তাকে পানোরের ব্যাপারে কিছুই বলছিল না। তখন চৈত্রী তাকে আরো বেশি টর্চার করতে থাকে, কিন্তু তখনই সেখানে পিয়াক চলে আসে। সে চৈত্রীর সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু এই চক্করে সেখানে রাখা কেরোসিনের যে ড্রামটা ছিল সেটা নিচে পড়ে যায় এবং কেরোসিন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এখন চৈত্রী এটা জানায় যে পিয়াকের বাবাই তাকে মানসুরির বাড়ির অ্যাড্রেস দিয়েছে এবং সেই চৈত্রীকে পানোরের ব্যাপারে সবকিছু বলেছে। এখন পিয়াক চৈত্রীর উপর হামলা করতে যায়, কিন্তু সে তার উপর শুট করে। তবে সে পিয়াককে শুট করেনি, বরং সে তাকে এটা বলে যে তার গান থেকে বের হওয়া গুলি যে কোনো প্রোটেক্টিভ শিল্ড ম্যাজিককে ভেদ করতে পারে, আর এইটা পিয়াক বুঝে গিয়েছিল, যার কারণে সে স্যারেন্ডার করে দেয়। এরপর ওদিকে আমরা মিন্টকে দেখি যে পানোরকে দেখে একদমই ভয় পাচ্ছিল না, আর পানোর এখন মিন্টের ভেতর টিএফকে দেখতে পাচ্ছিল। এরপর মিন্ট পানোরকে এটা বলে যে তার নিজের পাওয়ারের ব্যবহার করা উচিত। যদি কেউ বারবার পানোরকে বিরক্ত করতে থাকে এইটা জেনেও যে পানোর তাদের মারার ক্ষমতা রাখে, তাহলে এর মানে এটাই দাঁড়ায় যে তারা নিজেরাই শেষ হতে চায়। আর এমনিও খারাপ লোকেদের উপর কালো জাদু ব্যবহার করা খারাপ কিছু নয়, কারণ ওই সিনিয়ররা পরে অন্য বাচ্চাদেরও এভাবে বিরক্ত করবে। তখনই আমরা পিয়াক এবং মানসুরিকে দেখি চৈত্রী তাদের দুজনকে বেঁধে রেখেছিল। ইনফ্যাক্ট সে পিয়াককে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রেখেছিল, আর সে কোনোভাবে নিজের হাত বের করে নিজেকে মুক্ত করে নেয়। তখনই সেখানে চৈত্রী ফিরে আসে এবং সে পিয়াকের একটা গোপন তাবিজ নিয়ে নেয়, যার কারণে পিয়াক এতক্ষণ সমস্ত অস্ত্র থেকে বেঁচে আসছিল। তারপর চৈত্রী তার সিগারেট নিচে ফেলে দেয়, যা কেরোসিনের উপর গিয়ে পড়ে এবং ফ্লোরে খুব ভয়ানক আগুন লেগে যায়। এখন সেই আগুনে চৈত্রীও জ্বলতে থাকে। এই সুযোগে পিয়াক তাড়াতাড়ি মানসুরিকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে যায় এবং চৈত্রীকে ভেতরেই লক করে দেয়, এটা ভেবে যে হয়তো এখন চৈত্রী আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। এরপর পিয়াক মানসুরিকে হাসপাতালে নিয়ে যায়, কারণ চৈত্রী মানসুরির উপর কোনো এক ধরনের ঔষধ ব্যবহার করেছিল। আর তারপর সে পানোরের কাছে যাওয়ার জন্য সেইখান থেকে রওনা দেয়, কারণ এইখানে মেইন বিপদ পানোরের ছিল। তারপর আমাদের মিন্টকে দেখানো হয় যে নিজের বাড়ি যায়, আর সেইখানে তার অপেক্ষা ওই সিনিয়ররা করছিল, কারণ এই বাড়িটা মিন্টের ছিলই না। আর সে কলেজের ভেতরেও নিজের আইডেন্টিটি চেঞ্জ করে এসেছিল, অর্থাৎ এই আসল মিন্ট নয়। আসলে এই বাড়িটা ওই মেয়ের যে মুভির শুরুতে পানোরের সাথে রেজাল্ট দেখছিল, অর্থাৎ তার আইডেন্টিটি চুরি করে এই মেয়েটা এখানে থাকছে। কিন্তু আপাতত একে আমরা মিন্ট বলেই ডাকবো। যাই হোক, তারা সবাই মিন্টকে এটা বলে যে তাকে পানোরের উপর কালো কুকুরের রক্ত ছুঁড়ে মারতে হবে এবং এতে সে দুর্বল হয়ে পড়বে। বাধ্য হয়ে মিন্টকে তাদের কথা মানতে হয়, না হলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হতো। তার পরের দিন কলেজের মধ্যে এইটা জানা যায় যে সেই ইংলিশ টিচার ভিলাই সে নিজেকে শেষ করে দিয়েছে, কারণ তাকে টিচারের পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শুধু এতটুকুই না, আসলে ভিলাই প্রেগনেন্ট ছিল এবং টোন তাকে অ্যাবর্শন
অ্যাবর্শনের জন্য চাপ দিচ্ছিল। আর ভিলাই প্রেগনেন্ট হবার পর বুঝতে পারে যে টোন শুধু তার সাথে টাইম পাস করতে ফিজিক্যাল হয়েছিল। এখন ভিলাইয়ের এমন মৃত্যুতে পানর খুবই ভেঙে পড়ে এবং সে নিজের রুমে চলে যায়। আর রুমের দরজাও নিজে নিজেই বন্ধ হয়ে যায়, যা সম্ভবত তার পাওয়ারের জন্য। অন্যদিকে বাইরে মিন্ট পানরের উপর কালো জাদু করতে শুরু করে, যেমনটা কৃতই তাকে করতে বলেছিল। আর এতে পানরের ফেসে ওই কালো কুকুরের রক্ত পড়ে এবং সে খুবই দুর্বল হয়ে পড়ে। আর তারপর মিন্ট কিছু মন্ত্র জপ করতে থাকে, যা কৃতই তাকে দিয়েছিল। আর তার কারণে পানর ক্লোজেটের ভেতরে টেপকে দেখতে পায়, যে আসলে টেপ ছিল না, বরং স্পিরিট ছিল, যা তার রূপ নিয়ে এসেছিল। আসলে এটা শয়তান জিন ছিল, যা ওই অভিশাপের সাথেই ছিল। কিন্তু ভিলাইয়ের অবস্থা তেমন হয়েছিল যেমনটা তার মৃত্যুর টাইমে হয়েছিল, অর্থাৎ তার বডির ভেতর সব জায়গা থেকে সেই অদ্ভুত টিকটিকি বের হচ্ছিল। আর এটাই পানরের সবচেয়ে বড় ভয় ছিল, নিজের কাছের মানুষদের মৃত্যুর ভয়। এখন এইখানে ডেভ পানরের উপর হামলা করে দেয়, যে আসলে ডিমন ছিল। আর ওই ডিমন তার সোল বা আত্মা টেনে বের করতে থাকে। অন্যদিকে মিন্ট ওই সব জিনিস একটা ক্যামেরার ভেতরে রেকর্ড করছিল, কিন্তু সঠিক সময় থাকতে পিয়াক সেখানে এসে পানরের মুখ থেকে ওই কালো কুকুরের রক্ত সরিয়ে দেয় এবং পানর তারপর ওই স্পিরিট আর ডিমনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন পানর জানতে পারে যে ওইসব মিন্ট তার সাথে করেছে। তখন মিন্ট তাকে এটা বলে যে এইসব সে বাধ্য হয়ে করেছে, সিনিয়ররা তাকে এমনটা করতে বাধ্য করেছে। তো এখন পানর এখানে দুঃখী হয়ে মিন্টকে সেখান থেকে চলে যেতে বলে, যার কারণে মিন্ট সেখান থেকে চলে যায়। মিন্ট সেখান থেকে যাওয়ার পর পানর পিয়াককে বলে যে সে এখন নিজের পাওয়ারের উপর আর কন্ট্রোল করবে না, আর যে তার সাথে খারাপ ব্যবহার করবে বা অন্য কারোর সাথে এরকম করবে, পানর তাকে কঠিন শাস্তি দেবে। আর শুরুটা সে করতে যাচ্ছিল নিজের ওই সিনিয়রদের দিয়েই। তখনই আমরা চত্রীকে দেখি, যে এখনো বেঁচে ছিল। আর তার ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি সে একজন খুবই পাওয়ারফুল হোয়াইট ম্যাজিক প্র্যাকটিশনারের স্টুডেন্ট ছিল। তখনই আমরা নিককে দেখি, যে নিজের বাবার নিউজ পেপারের ফ্যাক্টরিতে ছিল এবং সে পানরের বিরুদ্ধে একটা স্টোরি লিখেছিল। আর সে নিউজ পেপারের ভেতরে ওই স্টোরি ছাপাতে যাচ্ছিল, যার মধ্যে লেখা ছিল যে পানর একটা শয়তান বা ডিমন। আর ওই কাহিনীর মধ্যে ওই সব কিছু লেখা ছিল যা পানর ফার্স্ট পার্টের ভেতরে ওই কাল্ট মেম্বারদের সাথে করেছিল। এরপর নিক নিজের স্কুলের বন্ধুদের কাছে চলে যায়, যারা ফ্যাক্টরিতেই ছিল। আর তার যাওয়ার পর সমস্ত ফ্যাক্টরি ওয়ার্কার্সরা নিজে নিজে অজ্ঞান হতে থাকে। তখনই নিক আর বাকিদের এমন লাগছিল যে সব ঠিক আছে, কিন্তু তখনই সেখানে পানর চলে আসে, যে তাদের এতটাই ভয় পাইয়ে দেয় যে তারা সবাই তাকে দেখে সেখান থেকে পালাতে শুরু করে। কারণ তাদের এই আন্দাজ হয়ে গিয়েছিল যে কুকুরের রক্ত তার উপর কোনো কাজ করেনি। প্রথমে পানর নিজের কালো জাদু দিয়ে ম্যাকি এবং ফনকে শেষ করে। সে তাদের দুজনেরই আগেই ভুডু ডল বানিয়ে নিয়েছিল, যার মাধ্যমে সে ওই দুজনকে একসাথে জুড়ে দেয়। আর তারপর সে তাদের এতটাই মচড়ায় ভাঙে যে তাদের দুজনের সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। আর যারা প্রথম পার্ট দেখেছে তারা বুঝবে যে এইখানে পানর এই ভুডু ডলের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে, যার মাধ্যমে রিয়েল লাইফে এই লোকেদের হাড় তো ভাঙবেই। এই কারণে এই দুজন শেষ হয়ে যায়। এরপর নম্বর আসে ম্যানর, আর তাকে পানর খুবই ভয়ানক উপায়ে শেষ করে। সে নিজের কালো জাদু দিয়ে প্রথমে ম্যানর মুখের ভেতর একটা তাবিজ ঢুকিয়ে দেয় এবং তারপর তার ফেস টয়লেটে ঢুকিয়ে দেয়, কারণ তারাও পানরের সাথে এমনটাই করছিল, যে কারণে ম্যানর নিঃশ্বাস নিতে পারছিল না। যার পর তার মুখ থেকে প্রচন্ড জ্যান্ত ইল মাছ বের হতে থাকে এবং একের পর এক ওই ইল মাছগুলো ম্যানর অর্গানস বা ভেতরের অঙ্গ খেয়ে ফেলেছিল, যে কারণে ম্যানও শেষ হয়ে যায়। আর এটা সত্যি খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল। এখন তখনই পানর একটা খুবই শকিং জিনিস পায়। সে ম্যানরের ওয়ালেটের ভেতর তার আর টোনের ফটো পায়, অর্থাৎ ভিলাইয়ের বয়ফ্রেন্ডের। আর একটা কথা জানা যায় যে টনি ভিলাইয়ের নামে ফান্ড থেকে টাকা তুলেছিল, কিন্তু ম্যানর কথা মতো, কারণ ম্যানো আর টোনের অ্যাফেয়ার চলছিল, অর্থাৎ তারা গেই। তারপর আমরা দেখি যে পানরের পিছু করতে করতে পিয়াকো ওই ফ্যাক্টরিতে পৌঁছে গিয়েছিল। আর এখন বেঁচে ছিল নিক আর কৃতই, কিন্তু নিক তো কৃতইকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পানর কৃতইকে একটা হাতুড়ি দিয়ে
মেরে মেরে অজ্ঞান করে দেয় এবং সে কৃতয়ের হাত পা আর মুখ বেঁধে দেয়। এখন তখনই পানোর একটা মেটালের তৈরি কে লেটার নিয়ে আসে, কারণ কৃতয়ের নামের প্রথম অক্ষর ছিল কে, যা দিয়ে নিউজ পেপারে প্রিন্টিং করা হয়। আর ওই লেটারকে সে ব্লো টর্চের হেল্পে গরম করতে থাকে। তখনই ওদিকে আমাদের দেখানো হয় যে নিউজ পেপার ফ্যাক্টরির ওনারকে আমরা শুরুতে দেখেছিলাম সে নিকেরই বাবা, আর তাদের সাথে ওই ব্যক্তি অ্যানোনিমাস ছিল, যে মুভির স্টার্টিং এ নিকের বাবাকে পানোরের ব্যাপারে বলছিল। তখনই পানোর ওই মেটালিক অ্যালফাবেট গরম করে ওটা কৃতয়ের কপালে প্রিন্ট করে দেয় এবং তারপর সে মেটালকে গলিয়ে ওটা কৃতয়ের মুখের মধ্যেই ভরে দেয়, যে কারণে কৃতয়ও মারা যায়। এটা বেশি যন্ত্রণাদায়ক আর ভয়ানক ছিল। আর তখনই সেখানে পিয়াক চলে আসে এবং সে পানোরকে থামতে বলে, কিন্তু তখনও নিক বেঁচে ছিল। তো পানোর নিকের রক্ত ফ্লোর থেকে উঠায়, যা নিকের শরীর থেকে বের হচ্ছিল। আর এখন তার রক্তকে নিজের কপালে লাগাতেই পানোর নিকের পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু দেখতে পাচ্ছিল, যে সে কোথায় আছে, কি করছে। এখন নিক নিজের বাবার কাছে উপরে অফিসে ছিল এবং তার সাথে যে লোকটা ছিল সে অন্য কেউ নয় বরং পিয়াকের বাবাই ছিল। এখন পানোর উপরের অফিসে যায় এবং দেখতে পায় যে নিকের বাবার কাছে পানোরের ড্রয়িং আর তার কাহিনী ছিল। তো এরপর পানোর তার অফিসে রাখা সমস্ত পেপার জ্বালিয়ে দেয় এবং তারপর সে নিক আর তার বাবাকেও জ্বালিয়ে শেষ করে দেয়। আর এখন ওই সব দেখে পিয়াকের বাবা সেখান থেকে পালাতে শুরু করে। পিয়াক তাকে গিয়ে আটকায় এবং তাকে বকতে থাকে, কিন্তু পিয়াকের বাবা পানোরের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর হয়তো আগে পানোর তাকে মাফ করে দিত, কিন্তু এখন এমন ছিল না, কারণ পিয়াকের অনেক ভিক্ষা অনুরোধ করা সত্ত্বেও পানোর নিজের কালো জাদু দিয়ে পিয়াকের বাবার পেট ফেড়ে তাকে শেষ করে দেয়। কারণ পিয়াকের বাবা পানোরকে অনেক আজে বাজে কথা বলে। আর এখন সেম তেমনই সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল যেমনটা ছোটবেলায় হয়েছিল। মানে পিয়াকের মায়ের মৃত্যুর সময় পানোর পিয়াকের মাকে বাঁচাতে চাইছিল, কিন্তু এইবার পানোর পিয়াকের বাবাকে তার সামনেই শেষ করে দিয়েছিল এবং সেটা ইচ্ছাকৃতভাবে। প্রথমে পিয়াকের মনে ঘৃণা ভুল বুঝাবুঝির কারণে হয়েছিল, কিন্তু এইবার ওই ঘৃণা সত্যি জেগে উঠেছিল, অর্থাৎ ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল। এরপর পানোর সেখান থেকে যেতে থাকে এবং তখনই সেখানে চৈত্রী চলে আসে, যার অর্ধেক শরীর পুড়ে গিয়েছিল। আর সে সেখানে পানোরের শক্তি ধ্বংস করে তাকে শেষ করতে এসেছিল, কারণ তার কাজই হলো ব্ল্যাক ম্যাজিককে শেষ করা। কিন্তু যেহেতু পানোরের কাছে ওই শক্তি তার ইচ্ছায় আসেনি, তাই সে পানোরকে মারতে চাচ্ছিল না। কিন্তু তখনই সেখানে মিন্ট নিজের কার নিয়ে আসে এবং পানোরকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু চৈত্রীও তাদের উপর নিজের ট্র্যাকারওয়ালা ম্যাজিক করে দিয়েছিল। আর এখন তারা যেখানেই যাক না কেন চৈত্রী এর ব্যাপারে জানতে পেরে যাবে। সহজ ভাষায় বলতে গেলে চৈত্রী তাদের উপর একটা জিন ছেড়ে দিয়েছিল। এখন মিন্টের বাড়ি পৌঁছে পানোর সেখানে একটা মেয়ের ভূত দেখতে পায় এবং পানোর বুঝতে পারে যে মিন্ট ওই বাড়িতে ওই বাড়ির ওনার এবং তাদের মেয়েকে মেরে ফেলে এখানে থাকছে। আর মিন্টও এই কথা স্বীকার করে নেয়। এখন সে পানোরকে ওই মেয়েটা আর তার প্যারেন্টসের লাশগুলো দেখায় এবং এখন মিন্ট নিজের আসল রূপে আসে। আর এখন তাকে আলাদা এক মানুষ লাগছিল, কেমন যেন ভয়ঙ্কর। এখন তখনই আচমকা সেখানে চৈত্রী তাদের পিছু করতে করতে চলে আসে। পানোর সেই সিনিয়রদের আত্মাকে চৈত্রীকে শেষ করার জন্য পাঠায়, কিন্তু চৈত্রী তাদের সবার ঘোস্টকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেসিক্যালি তার কাছে পারফেক্ট কাউন্টার ছিল ব্ল্যাক ম্যাজিকের। তো পানোর এখন নিজেই চৈত্রীর ওপর হামলা করতে থাকে, কিন্তু তখনই সেখানে মিন্ট চলে আসে, যে চৈত্রীর ওপর পোকা ফেলে দেয়, যা তার বডিতে ঢুকে যায়। আর তারপর সে একটা ছুরির সাহায্যে চৈত্রীর হাতে চাকু দিয়ে স্ট্যাপ করে তাকে ফ্লোরের সাথে পিন করে দেয়। আর তখনই আমরা এইখানে মিন্টের ভয়ানক রূপ দেখতে পাই। আমরা নোটিস করি যে আসলে মিন্টের পুরো মাথা পচে যাচ্ছিল এবং সে তার উপর উইক পরে থাকতো। এদিকে চৈত্রী মিন্টের ব্ল্যাক ম্যাজিকের কারণে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। আর পানোর চৈত্রীর উপর করা ব্ল্যাক ম্যাজিক অ্যাবজর্ব করতে থাকে তাকে বাঁচানোর জন্য। আমরা তখনই চৈত্রীর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তার মাস্টার তার উপর হিপনোটিজম ম্যাজিক করে তাকে রেপ করত, কিন্তু একদিন সে তার ম্যাজিক থেকে বের হয়ে যায় এবং সে রেগে নিজের মাস্টারকে শেষ করে দেয়। অর্থাৎ ওই মাস্টার যে
তাকে হোয়াইট ম্যাজিক শিখাতো। আর ওই দিনের পর থেকে চৈত্রী পুলিশ একাডেমি জয়েন করে নেয় এবং খুব পরিশ্রম করে সে পুলিশ অফিসার হয়ে যায়। কিন্তু আইন শুধু এভিডেন্সের বেসিসে ন্যায় বিচার করে। আর সবচেয়ে বড় কথা যে ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রমাণ বাঁচে না, যে কারণে লোকেদের ক্ষতি করার পরেও কোর্ট আর ল তাদের সাজা দিতে পারে না। তো তাদের সাজা দেওয়ার জন্য চৈত্রী হোয়াইট ম্যাজিক করেছিল এবং ওটা প্র্যাকটিস করা শুরু করেছিল যেন কালো জাদুকরদের শেষ করতে পারে। আর সে এখন পর্যন্ত প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা লোকেদের শেষ করে দিয়েছে আর তাদের পাওয়ার কেড়ে নিয়েছে। তারপর আমরা এটা দেখতে পাই যে মিন্ট চৈত্রীর ওপর যে কালো জাদু করেছিল, বানর ওটা অ্যাবজর্ব করত তার আগেই মিন্ট চৈত্রীকে শেষ করে দেয়। আর এইখানে রিভিল হয় মুভির শকিং আরো একটা টুইস্ট। এই যে মেয়েটা যে মিন্টের আইডেন্টিটি নিয়ে নিয়েছিল, সে বানরের সাথে এত ভালোভাবে কিভাবে থাকছিল, এত তাড়াতাড়ি বন্ড কিভাবে করে নিয়েছিল। তো এই মেয়েটা এটা বলে যে সে আসলে বানরের বড় বোন। তাদের দুজনের বাবা একজনই ছিল, অর্থাৎ ওই প্রিন্সিপাল, কিন্তু তাদের মা আলাদা আলাদা। কিন্তু তাদের বাবাকে যখন এটা জানানো হলো যে মিন্টের মায়ের মেয়ে হতে চলেছে, সে মিন্টের মাকে কার দিয়ে উড়িয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। কিন্তু তাতে মিন্ট বেঁচে যায় এবং সে অনেক বছর ধরে সাধারণ বাচ্চাদের মতো বাঁচতে থাকে। কিন্তু তারপর একদিন হঠাৎ তার ভেতরে যে পাওয়ারের কিছু অংশ বেঁচে গিয়েছিল যা প্রিন্সিপালের ছিল, সেটা জেগে ওঠে। আর ওই দিন হয়েছিল যেদিন বানরের থেকে প্রিন্সিপাল অর্থাৎ তার বাবা তার থেকে পাওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ পার্ট 1 এর এন্ডিং এ। আর ওই ট্রান্সফরমেশনের সময় মিন্টের শক্তি জেগে ওঠে। কিন্তু তারপর মিন্টের মাথা পচতে শুরু করেছিল এবং ধীরে ধীরে তার পুরো বডি পচে যাচ্ছে। কিন্তু তারপর সে এক কালো জাদু করা এক পাওয়ারফুল মানুষের সন্ধান পায় যে তাকে বানরের ব্যাপারে বলে এবং এটাও যে সে যদি বানরের শক্তি নিয়ে নেয় তাহলে সে ঠিক হয়ে যাবে। আর ওই দিনের পর থেকেই মিন্ট বানরের পিছু করছে। সবচেয়ে বড় কথা যে এখনো পর্যন্ত আমরা এই মেয়ের নামই জানি না। এই কারণে মিন্ট ইচ্ছাকৃতভাবে বানরের বন্ধু হয়েছিল এবং সেই ওই বোর্ডের ওপর ওই পিকচার আর বানরের বইয়ের ভেতরে টেপ আর বানরের ছবি রেখেছিল যাতে তার মেমোরি ফিরে আসতে পারে এবং তার শক্তি জেগে ওঠে। সেই চ্যাম্পকে শেষ করেছিল যাতে চ্যাম্পের বন্ধুরা এটা ভাবে যে চ্যাম্পকে বানর শেষ করেছে আর তারপর তারা বানরের উপর অ্যাটাক করবে, যার পর বানরের শক্তি আবার ফিরে আসবে। আর সে নিজেও রিস্ক নিয়েছিল কিন্তু শেষে তার রিস্ক নেওয়া সফল হলো। এখন আমরা দেখি যে মিন্ট বানরের পাওয়ার কেড়ে নিতে থাকে এবং সে বানরের পাওয়ার কেড়েও নিয়েছিল। কিন্তু বানর নিজের মনের ভেতরে নিজের মা নোয়ানকে দেখতে পায় যে তাকে মনে করিয়ে দেয় যে বানর শক্তি কি কারণে পেয়েছিল এবং যদি ওই পাওয়ার মিন্ট পেয়ে যায় তাহলে অনেক ইনোসেন্ট লোক শেষ হয়ে যাবে। আর সে বানরকে নিজের শক্তি ফিরিয়ে নেওয়ার জন্য বলে। তখনই মিন্ট বানরকে একটা ছুরি দিয়ে শেষ করতে যাচ্ছিল কিন্তু বানর জেগে ওঠে এবং সে মিন্টের থেকে নিজের শক্তি ফেরত নিতে থাকে এবং শেষে মিন্টও পচে শেষ হয়ে যায়। তারপর বানর সেখান থেকে যেতে থাকে কিন্তু তখনই সেখানে পিয়াক চলে এসেছিল যে সেখানে বানরকে শেষ করতে এসেছিল, কারণ মানসুরি তাকে এটা বলেছিল যে যদি বানরের শক্তি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তো তাকে আটকানোর একটাই উপায় বানরকে শেষ করা। কিন্তু পিয়াক বানরকে মারতে পারে না এবং বানর সেখান থেকে চলে যেতে থাকে। সে এক আলোর ঝলকানিতে কোথাও গায়েব হয়ে গিয়েছিল। আর এই সিন এই কথাকে রিপ্রেজেন্ট করে যে কখনো কখনো লাইট অর্থাৎ ভালো জিনিসকেও অন্ধকারের রূপ নিতে হয় যাতে সে অন্ধকারের মধ্যে থেকে নিজের আলো ছড়ায় এবং সবাইকে শেষ করতে পারে, অর্থাৎ যারা অন্ধকার ছড়ায় বা ব্ল্যাক ম্যাজিক করে। এরপর বানরকে দেখানো হয় যে মানসুরের কাছে যায় তাকে ঠিক করার জন্য এবং তারপর তাকে ঠিক করে সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর আমরা পিয়াককে দেখি যে ওই বৌদ্ধ মঙ্কদের কাছে যায় এবং এইটা বলে যে সেও মঙ্ক হতে চায় তাদের মতো, আর ওই মঙ্করাও তাকে না করতে পারে না। আর শেষে ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে প্রোটেক্ট করা পিয়াক শান্তির রাস্তায় চলা মঙ্ক হয়ে যায়। তখনই আমরা বানরকে দেখি যে এক শেষবারের মতো পিয়াককে দেখে এবং পিয়াকও তাকে শেষবারের মতো নোটিস করে, যার পর বানর সেখান থেকে চলে গিয়েছিল। তারপর বানর শহরে যাওয়া একটা অটোতে বসে এবং সেখানে সে নোয়ানকে অর্থাৎ তার মাকে নিজের সাথে দেখে যে তাকে বলে যে তারা দুজনেই সবসময় একসাথেই থাকবে কারণ তারা দুজনে একই।
এরপর আমাদের একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয় যে পানর খারাপ লোকেদের সাজা দেওয়া বন্ধ করেনি। আর এর এক্সাম্পল এটা ছিল যে আমরা টোনকে দেখি যে ভিলাইকে আত্মহত্যা করতে বাধ্য করার পর মজা করে ডেজার্ট খাচ্ছিল যা তার জন্য কেউ একটা পাঠিয়েছিল, কিন্তু সে এটা জানতো না যে ওই ডেজার্টের মধ্যে ভিলাইয়ের অস্থি ছিল। আর ওই ডেজার্ট অন্য কেউ নয়, পানর নিজে পাঠিয়েছিল। আর ওই ডেজার্টের মধ্যে ভিলাইয়ের কবরের মাটি ছিল। আর আপনারা জানেন যে এখানে পানর ফার্স্ট পার্টে ডেজার্টই বানাতো আর সেটা বিক্রি করত। এখন যখনই টোন সেই ডেজার্ট খায় তার মধ্যে থেকে ভিলাইয়ের অস্থি তার চুল বের হয়। আর তখনই টোনের থেকে নিজের বদলা নেওয়ার জন্য ভিলাইয়ের স্পিরিট সেখানে চলে আসে এবং তারপর আমরা টোনের যন্ত্রণায় ভরা চিৎকার শুনতে পাই, যার মানে এটাই ছিল যে সবকিছু এখনো শেষ হয়নি এবং আমরা বুঝতে পারি যে এখানে পানর পার্ট 3 মুভিও আসবে। তো এরই সাথে সাথে পানর 2 মুভি এইখানে শেষ হয়ে যায়।